আসসালামু আলাইকুম। ১৯তম শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশী। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিদ্যাবাড়ির পক্ষ থেকে। আমি মুজাহিদুল ইসলাম হোসেন। আজকে আপনাদের সাথে আছি একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। সেটা হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধনকে কেন্দ্র করে বাংলা ভীতি আর নয়, এবার হবে বাংলা জয়। অর্থাৎ আমরা আজকে এমন একটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব বাংলা বিষয়ের, যেটা ১৯তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষায় আপনাদের প্রত্যেকটা পর্যায়ে এটা কাজে লাগবেই। একটা নির্দিষ্ট টপিক সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং অল্প আলোচনার মধ্য দিয়েই আমরা এই টপিকটা সম্পর্কে একটা বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। তো আজকে আমরা আলোচনা করব যে কারক বিভক্তি সম্পর্কে। এই কারক বিভক্তি নিয়ে আমাদের ব্যাপক ঝামেলা হয়, বিশেষ করে ঝামেলা সৃষ্টি হয় কর্তৃকারক, তারপর হচ্ছে কি কর্মকারক, কর্মকারক, করণকারক আর কি অধিকরণ কারক। এই তিনটাতে দেখা যায় প্যাচ লেগে যায়। আবার দেখা যায় অপাদানের সাথে অধিকরণ, এটার সাথে একটা প্যাচ লেগে যায়। তো এইগুলো আবার দেখা যায় দ্বিতীয় বিভক্তি এবং চতুর্থী বিভক্তি, কখন দ্বিতীয়া কখন চতুর্থী, এটা নিয়ে আমাদের একটা ঝামেলা সৃষ্টি হয়। তো এই যে ঝামেলাগুলো থেকে আজকে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করব। জি, সোহেল রানা সুবল বলেছেন, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। অপেক্ষার অপেক্ষার প্রহর আপনার নাম। আমি ১ বছর আগে ১৯তম শিক্ষক নিবন্ধন ডাইজেস্ট প্লাস বই কিনেছি, নতুন করে আবার কিনতে হবে কিনা? নতুন করে কেনার দরকার নেই, আপনাদের আপডেট তথ্যগুলো জানলেই হবে, আপডেট যে তথ্যগুলো আছে। তো কারক বিভক্তি সম্পর্কে যদি আমরা জানি যে কারক শব্দটা আসলে কি, আমরা সাধারণত জানি সেটা হচ্ছে যে কারক, এই কারক শব্দটি হচ্ছে মূলত একটা প্রত্যয়জাত শব্দ। এটা হলো কি মূলত একটা প্রত্যয়জাত একটা শব্দ, এবং এটার অর্থ হচ্ছে যেটা ক্রিয়া সম্পাদন করে বা যা হলো কাজ করে, যে কাজ করে, সেটা ব্যক্তি হোক বস্তু, যে কাজ করবে ওটার নাম হলো কারক। যে কাজ করবে, যিনি কাজ করবে, যে ব্যক্তি বা যে বস্তু কাজ করবে, সেটার নামই হচ্ছে মূলত কি কারক। আর এটা হচ্ছে ক্রিয়াপদের সাথে সম্পর্ক, সবসময় এই পদগুলো থাকবে ক্রিয়াপদের সাথে সম্পৃক্ত থাকবে। আর কারক যেহেতু প্রত্যয় সাধিত একটা শব্দ, এটার প্রকৃতিগত হচ্ছে ক্রিযোগ নক। এটা প্রকৃতিগত হলো মূলত ক্রিযোগ নক বা ক্রিযোগ অক। ক্রিযোগ নক বা ক্রিযোগ অগ, নক যদি না থাকে তাহলে ক্রিযোগ অক যদি থাকে তাহলে এটা দেওয়া যাবে, সমস্যা নেই। এটা হলো প্রকৃতি প্রত্যয়। এখন আমরা দেখব কারক কত প্রকার। আমরা জানি যে কারক হলো কত প্রকার, 6 প্রকার। এটা হচ্ছে নতুন ব্যাকরণ বোর্ড বই অনুযায়ী সম্প্রদান কারককে বাদ দেওয়া হয়েছে। তবে তবে প্রাচীন যে ব্যাকরণ বোর্ড বই যেটা আছে সেখানে কিন্তু কারককে 6 প্রকার, আপনাদের 6 প্রকারই পড়তে হবে, 1 প্রকারও বাদ দেওয়া যাবে না। তো দেখা যাক আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব যে কারক হলো 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক এবং কি অধিকরণ কারক। কারক হবে 6 প্রকার। এর সাথে যুক্ত হচ্ছে বিভক্তি। বিভক্তি কাকে বলা হয়? বিভক্তি বলা হয় যেটাকে আমরা সাফিক্স বলে থাকি। খেয়াল করে দেখেন, সাফিক্স, সাফিক্স বলতে যেটা বোঝায় শব্দের শেষে যেটা যুক্ত হয়, এটাই হচ্ছে মূলত হচ্ছে সাফিক্স, তাই না? যেমন শব্দের শেষে যুক্ত হয়, যেমন দেখেন আমরা যদি বলি বিউটি, একটা শব্দ আছে যে কি বিউটি, তাই না? বিউটি একটা আছে। এখন এর শেষে যদি আপনি ফুল যুক্ত করেন তাহলে কি হয়ে যায়? বিউটিফুল। এই যে শেষে যে যুক্ত করলেন এটাকে সাফিক্স। তো বিভক্তি জিনিসটা হচ্ছে শব্দের সাথে যুক্ত হয়, এটা কিন্তু শব্দের পরে বা শব্দের সাথে বা শব্দের পরে যেটা যুক্ত হয় সেটাই হলো কি, বুঝতে পেরেছেন? আচ্ছা, সেটাই হলো কি মূলত বিভক্তি। তো যেমন আমরা যদি বলে থাকি যে মানে আমরা যদি বলি যে আমার বাড়ি, খেয়াল করে দেখেন যে আমার বাড়ি, তো এখানে একটা ভালো করে খেয়াল করে দেখেন যে আমার আমার বলতে কি কোনো সর্বনাম পদ আছে? নাই। মূলত সর্বনামটা হচ্ছে আমি। এই আমির সাথে র বিভক্তি যুক্ত হয়েছে, আমির সাথে এটা একটা বিভক্তি, র। র হলো একটা অতিরিক্ত বিভক্তি, এই র বিভক্তি যুক্ত হয়ে আমার হয়েছে। তাহলে দেখেন এই আমির সাথে যে র, যে বর্ণটা যে যুক্ত হলো, এটার নামই হচ্ছে মূলত কি বিভক্তি। বুঝতে পেরেছেন? এরপর দেখা যাক, এরপরে যদি আমরা দেখি, যেমন এখানে আছে যে কলমে লেখো, তো এখানে দেখেন যে কলম, মূল শব্দটা হচ্ছে কলম, এই কলমের সাথে এখানে কি এ যুক্ত হয়েছে না? এই যে এ যুক্ত হয়েছে না? তাহলে এই যে অতিরিক্ত যে বর্ণ বা বর্ণগুচ্ছ বা শব্দগুলো যুক্ত হয়, এটাই হচ্ছে মূলত কি বিভক্তি। ঠিক আছে, এখন বিভক্তি আছে কতগুলো সেটাও আমরা জানি, যে বিভক্তি আছে সর্বমোট কয়টি বিভক্তি আছে বলেন দেখি? 7টা বিভক্তি আছে। শূন্য বিভক্তি তো বুঝেন, শূন্য বিভক্তিতে কি থাকবে না? শব্দের শেষে অতিরিক্ত কোনো কিছুই থাকবে না। যেমন বাবা বাড়ি নাই, তো এখানে দেখেন বাবা, এই বাবার সাথে অতিরিক্ত কোনো কিছু আছে? কোনো কিছু নেই, এটা হচ্ছে শূন্য বিভক্তি। এরপর দেখেন যে কোনো শব্দের শেষে যদি রা বা এরা থাকে, এটাও শূন্য বিভক্তির মধ্যে হয়। যেমন দেখেন ছেলেরা, দেখেন ভালো করে যে ছেলেরা, তো যখন আপনি বলবেন যে ছেলেরা, এটাও শূন্য বিভক্তির মধ্যেই পড়বে, রা এরা থাকলেও শূন্য বিভক্তি। দ্বিতীয় বিভক্তি আমরা তো জানি যে কে রে, এটা থাকলে দ্বিতীয় হয়, কে রে থাকলে কি হয়? দ্বিতীয় হয়। তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক যদি থাকে, কোনো বাক্যের মাঝে যদি দ্বারা দিয়ে কর্তৃক থাকে, সেটা কি হয়? তৃতীয়া বিভক্তি হয়, সেটাকে বলা হয় কি তৃতীয়া বিভক্তি বলা হয়। এবার দেখেন চতুর্থী বিভক্তি, এটা দ্বিতীয়ার মতোই, কে রে থাকবে, দ্বিতীয়ার মতো কে রে থাকবে, তবে তরে বা জন্মে যদি থাকে সেটাও কি হয়? চতুর্থী বিভক্তি হয়। পঞ্চম বিভক্তি হচ্ছে হইতে থেকেছে, এগুলো আমরা জানি। ষষ্ঠী বিভক্তি র এর কারকের, এটাও জানি। আর সপ্তমী হচ্ছে তে এ অ এতে কাছে মধ্যে, যে কাছে মধ্যেও যদি থাকে,
যে তোমার কাছে আমার আবদার আছে, তাহলে কাছে এটা কোন বিভক্তি হবে? সপ্তমী বিভক্তি হবে। তো এই বিভক্তিগুলো সম্পর্কে আমাদের জানা আছে, আমরা আজকে প্রয়োগ করব। প্রত্যেকটা কারক থেকে প্রত্যেকটা বিভক্তির প্রয়োগ করার চেষ্টা করব এবং কারকগুলো নির্ণয় করা যায় কিভাবে এবং প্যাচ যেন না লাগে সেটা আমরা আজকে দেখব। তো শুরুতেই আমরা আলোচনা করব কর্তৃকারক নিয়ে। কর্তৃকারক নিয়ে শুরুতেই আমরা আলোচনা করব। কর্তা শব্দের অর্থ কি? কর্তা শব্দের অর্থ যে কাজ করে, যে কাজ করে তাকেই বলা হয় কি? কর্তা বলা হয়। বুঝতে পেরেছেন? যে কাজ করে বা যিনি কাজ করে। এখন দেখা যাক, যেমন আমরা জানি যে বাংলা বাক্য 3 ধরনের হয়ে থাকে, এর মধ্যে অন্যতম একটা স্টাইল হচ্ছে কর্তা থাকে, কর্ম থাকে, ক্রিয়া থাকে। আচ্ছা, কারক যখন নির্ণয় করবেন, কারক নির্ণয় করতে গেলে কিছু জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে বাক্যের কর্তাকে এবং ক্রিয়াটা কি। তো খেয়াল করে দেখেন যে বাংলা বাক্যে ক্রিয়াপদ সবসময় শেষে থাকে। এটা একটা বাংলার একটা মানে বাংলার ক্রিয়াপদ, বাংলার ক্রিয়াপদ কোথায় থাকে? সর্বদা শেষে থাকে। বাংলার ক্রিয়াপদটা সর্বদাই শেষে থাকে, শেষের দিকে থাকে, যার কারণে আমাদের ক্রিয়াপদটা খুঁজে পেতে কিন্তু খুব একটা কষ্ট হয় না। বুঝতে পেরেছেন? ক্রিয়াপদটা খুঁজে পেতে কিন্তু খুব একটা আমাদের কষ্ট পোহাইতে হয় না। তো এখন খেয়াল করে দেখেন, আর একটা চিন্তা হবে কর্তাকে। কর্তা মানে কি? যে বা যিনি কাজটা করবে, যে বা যিনি বা যে বস্তুটা বা যা কি করে কাজ করে সেটাই হলো কি? মূলত কর্তা। আর ক্রিয়াপদ থাকে বাক্যের শেষে। মনে রাখবেন, কর্তা এবং ক্রিয়া এই দুইটা পদ ছাড়া বাকি যতগুলো পদ আছে সেই পদগুলোর নাম হচ্ছে কর্মপদ। মনে রাখবেন, কর্তা এবং ক্রিয়া ছাড়া বাকি যতগুলো পদ আছে সেই পদগুলোর নাম হলো কি পদ? কর্মপদ। এই কর্মপদটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে দেখবেন যে করণ কারক, কর্মকারক, অধিকরণ কারক অনেকগুলো কারক কিন্তু একবারে বুঝে যাবেন, এক কথায় বুঝে যাবেন যদি আপনি কর্মপদটা চিনেন। এই জন্য আপনাকে শুরুতে জানতে হবে কোনটা, যে কর্তা কোনটা এবং ক্রিয়া কোনটা। কর্তা ক্রিয়া এই দুটা পদ সবসময় চিনবেন। কর্তা সাধারণত বাক্যের শুরুতে থাকে, আর ক্রিয়া সাধারণত মানে অধিকাংশ সময় বা সর্বক্ষেত্রেই বাক্যের শেষে থাকে। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। এবার দেখা যাক কর্তা। তো এখন কর্তার মধ্যে অনেক প্রকারভেদ আছে। ব্যতিহার কর্তা আছে, প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তা, এরকম কর্তা আছে। এখন দেখা যাক যে যে কাজটা করবে সেটাই হলো কি? কর্তা। তো এটা আমরা বাক্যের শুরুতে দেখলেই কিন্তু বুঝতে পারি, তাই না? যেমন দেখেন এখানে প্রথম যে একটা শব্দ বাক্য দেওয়া আছে, পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে। পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে। সবসময় কারক নির্ণয় করতে গেলে আগে ক্রিয়াপদটা বের করবেন যে বাক্যের ক্রিয়াপদ কোনটা। এখানে ক্রিয়াপদ কোনটা আছে? পরীক্ষা এলে তার চোখে জল ঝরে। এখানে দুইটা ক্রিয়া আছে, একটা এলে আর একটা হলো ঝরে। তো যে ক্রিয়াটা আগে আছে সেটা আমরা দেখি, এলে। খেয়াল করে দেখেন, এলে মানে কি? আসে। পরীক্ষা এলে মানে কি? পরীক্ষা আসলে। তো এখানে যে আসার কাজটা কে করেছে বলেন তো দেখি? এই যে পরীক্ষা যে আসলো, পরীক্ষা এলে কি হয়? তার চোখে জল ঝরে। তো এখানে আসে কে? কে আসে? একটু উত্তর করবেন আর কি। কে আসে এখানে? পরীক্ষা আসে। পরীক্ষা কিন্তু নিজেই কিন্তু উপস্থিত হয়, পরীক্ষাকে কিন্তু ধরে বেঁধে নিয়ে আসতে হয় না। তার মানে এখানে আসার কাজটা পরীক্ষা নিজেই করতেছে। যেমন দেখেন, আমি যদি বলি যে বাবা বাড়ি আসলো, খেয়াল করে দেখেন যে বাবা বাড়ি আসলো। তো এখানে আসার কাজটা কে করেছে বলেন? এই যে বাবা বাড়ি আসলো, এই জন্য সবার আগে চিনবেন ক্রিয়াপদ। ক্রিয়াপদটা আগে বের করবেন, ক্রিয়াপদ এটা। তাহলে এখানে যে আসলো, এই যে কাজটা যে করছে, আসার কাজটা কে করেছে? বাবা করেছে। তো যে কাজটা করেছে সেই ব্যক্তি বা বস্তুর নামই হচ্ছে কি? কর্তা। তার মানে যে কাজ করে সেটা হলো কর্তা। যে কাজ করবে তাকেই কি বলা হয়? কর্তা বলা হয়। এই জিনিসটা মাথায় রাখবেন, যে কাজ করে তাকে কি বলা হয়? কর্তা বলা হয়ে থাকে। তো এখানে দেখেন যে বাবা বাড়ি আসলো, আসার কাজটা কে করেছে? বাবা করেছে। তাহলে বাবা হলো এখানে কর্তা। ঠিক তেমনই দেখেন যে এখানে এলে অর্থাৎ আসার কাজটা কে করেছে? পরীক্ষা নিজেই করেছে। তাহলে পরীক্ষাটা কি হবে? এটা কর্তা হবে, কর্তৃকারক হবে। এখন এটা বিভক্তি দেখবো, যেহেতু পরীক্ষা শব্দের সাথে অতিরিক্ত কোনো কিছু যুক্ত নাই, তাহলে এটা কি হবে? শূন্য বিভক্তি হবে। এরপর দেখেন দ্বিতীয় বিভক্তি যদি বলি, আমাকে যেতে হবে। একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে এই যে যেটা আছে, আমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখি, যেমন দেখেন যে আমার, এই যে আমার, আমার বলতে কিন্তু কোনো শব্দ নাই, কোনো সর্বনাম নাই। মূলত সর্বনাম হচ্ছে আমি, আমির সাথে র বিভক্তি যুক্ত হয়ে কি হয়েছে? আমার হয়েছে। তোমার, তোমার বলতে কোনো সর্বনাম আছে? নাই। মূলত তুমির সাথে বিভক্তি যুক্ত হয়েছে কি? র বিভক্তি যুক্ত হয়েছে। এবার দেখেন যে আমায়, এই আমায় বলতে কোনো সর্বনাম পদ নেই। মূলত হচ্ছে যে আমি, আমির সাথে যুক্ত হয়েছে কি? অযুক্ত হয়েছে। এবার যদি বলি যে তোমাকে, হ্যাঁ তোমাকে, তাহলে তোমাকে বলতে কোনো সর্বনাম পদ নেই। মূলত তুমির সাথে যুক্ত হয়েছে কি বিভক্তি? কে বিভক্তি যুক্ত হয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে এই যে বিভক্তি যুক্ত হয়ে মূলত এই সর্বনাম পদটা গঠন করেছে। এবার খেয়াল করে দেখেন যে আমাকে যেতে হবে, একটা বাক্য দেখেন যে আমাকে কি করতে হবে? যেতে হবে। তো এখানে এখানে ক্রিয়াপদ কোনটা সেটা আগে দেখেন, আগে একটু বিশ্লেষণ করি, বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করি। দেখেন আমাকে মানে কি? এই যে আমি, আমির সাথে যুক্ত হয়েছে কে বিভক্তি, কেটা যুক্ত হয়েছে। এবার ক্রিয়াপদ কোনটা? যেতে হবে, এটা হলো ক্রিয়াপদ।
এখন এই যে এখানে যে যেতে হবে অর্থাৎ এখানে যে যাবে, এই কাজটা করবে কে? এখানে যাবেটা কে? যাবো আমি। এখন সহজে বোঝা যাচ্ছে কিনা? তাহলে যাকে দেখেন, যাদের একটু বুঝতে একটু কষ্ট হয়, যাদের একটু বুঝতে কষ্ট হয় যে বিভক্তিগুলো কিভাবে বের করবে, যে আমাকে, তোমাকে, আমার, তোমার, এইভাবে কিন্তু করে নেবে, তাহলে বিভক্তিটা খুব দ্রুত বের করতে পারবেন। তাহলে দেখেন যে আমির সাথে কে বিভক্তি আছে, তাহলে এখানে যাবেটাকে, যেতে হবে, মানে এখানে যাবে কে? কার যেতে হবে? আমাকে যেতে হবে, অর্থাৎ আমি যাব। তাহলে আমি যেহেতু যাব, আমি যেহেতু যাইবো, তাহলে আমি হলাম এখানে কর্তা। এখন এটার সাথে আছে কে বিভক্তি, কি আছে? কে বিভক্তি আছে। এখন কেটা কি দ্বিতীয় নাকি চতুর্থী? এটা একটা প্যাচ লাগে যে কে আমি কখন দ্বিতীয় দিব, কখন চতুর্থী দিব। এটা কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারি, ছোট্ট একটা টেকনিক দিয়েই কিন্তু আমরা বের করতে পারি যে কে কখন আমরা দিব, মানে কেটা কখন দ্বিতীয় হবে এবং কে কখন চতুর্থী হবে, এটা আমরা খুব সহজেই বের করে নিতে পারি। খেয়াল করে দেখেন, আমি যদি বাক্যটা বলি যে আমাকে যেতে হবে, খেয়াল করে দেখেন একটু, আমাকে যেতে হবে, এই যে এখানে যে কে বিভক্তি আছে না, এটার জায়গায় আপনি জন্য বসান। এখন আমাকে যেতে হবে বা আমার, এই কে এর জায়গায় জন্য বসান, আমার জন্য যেতে হবে। খেয়াল করে দেখেন, এই যে কেটা দ্বিতীয় নাকি চতুর্থী, এটা বের করার জন্য একবার আপনি কে দিয়ে বলবেন আর একবার আপনি জন্য দিয়ে বলবেন, কে এর জায়গায় জন্য দিয়ে বলবেন। দেখেন আমাকে যেতে হবে, তার মানে ওই জায়গাটাতে আমাকেই যাওয়া লাগবে। আরেকটা হলো আমার জন্য যেতে হবে, তার মানে ওই জায়গায় আমি যাব, আমার জন্য যেতে হবে। এখন আমার জন্য কাকে যেতে হবে? আমাকে যেতে হবে বা অন্য কাউকে যেতে হবে। অর্থটা চেঞ্জ হয়েছে কিনা বলেন দেখি। যেমন আমি যদি বলি যে বাবাকে টাকা দাও, খেয়াল করে দেখেন, আমি যদি বলি যে বাবাকে টাকা দাও, হ্যাঁ, এটা দেখেন কে, এখন এটা দ্বিতীয় নাকি চতুর্থী, এর বের করবো কিভাবে? তাহলে দেখেন বাবাকে টাকা দাও, এখন বাবার এই কে এর জায়গায় জন্য বসানো, যে বাবার জন্য, মনে করো যে বাবার জন্য টাকা দাও। দেখেন দুইটা অর্থ একই না? বাবাকে টাকা দেওয়া আর বাবার জন্য টাকা দেওয়া, দুইটা অর্থ এক নাকি ভিন্ন? বলেন, একটু কমেন্টস করবেন। দুইটার অর্থ এক নাকি ভিন্ন? একটা হচ্ছে বাবাকেই টাকা দেওয়া আর একটা হচ্ছে বাবার জন্য টাকা দেওয়া, দুইটা অর্থ এক না? যখন দেখবেন যে কে এর এখানে, এই যে কে যে শব্দটা আছে, বিভক্তিটা আছে, কে এর জায়গায় আপনি জন্য দিয়ে বলবেন, একবার কে দিয়ে বলবেন, একবার জন্য দিয়ে বলবেন। যদি দেখেন অর্থটা পরিবর্তন হয় নাই, তাহলে এটা হবে কি? চতুর্থী। যদি অর্থ পরিবর্তন না হয়ে থাকে তাহলে হবে চতুর্থী, আর যদি অর্থ পরিবর্তন হয় তাহলে হবে দ্বিতীয়, তখন এই কিটা হবে কি? দ্বিতীয় হবে। যেমন দেখেন, তাহলে কে, দেখেন আমাকে যেতে হবে, আমার জন্য যেতে হবে, অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে এটা কি হবে? দ্বিতীয় বিভক্তি। এবার দেখেন ওই আমাকেটা এখানেও আছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমাকে ভিক্ষা নেওয়া মানাবে না। তাহলে আমাকে শব্দটা হচ্ছে মূলত আমির সাথে যুক্ত হয়েছে কি বিভক্তি? কে বিভক্তি যুক্ত হয়েছে। তো আমাকে ভিক্ষা নেওয়া মানাবে না, তাহলে আমির সাথে কে যুক্ত হয়েছে, তাহলে আমাকে ভিক্ষা নেওয়া মানাবে না। এখন কেটা দ্বিতীয় নাকি চতুর্থী? তাহলে এখানে কে এর জায়গায় জন্য এবার বসান, আমাকে ভিক্ষা নেওয়া মানাবে না, আমার জন্য ভিক্ষা নেওয়া মানাবে না। একটা হচ্ছে আমাকে, মানে নিজেকে ভিক্ষা নেওয়া মানাবে না, আর আমার জন্য ভিক্ষা নেওয়া মানাবে না। দুইটা একই অর্থ দেয় কিনা বলেন? দুইটা একই অর্থ দেয় না? দুইটা কিন্তু একই অর্থ দিচ্ছে। যখন অর্থ একই দিবে, যদি কে এর অর্থটা, কে এর জায়গায় যদি জন্য বসান, জন্য বসালে যদি অর্থটা একই ধরনের হয়, তাহলে এটা হবে চতুর্থী। তাহলে এই কেটা কি হবে? চতুর্থী। দেখেন আমাকে ভিক্ষা নেওয়া মানাবে না আর আমার জন্য ভিক্ষা নেওয়া মানাবে না, একই কথা। তাহলে এই কেটা হবে কোন বিভক্তি? চতুর্থী বিভক্তি। বোঝা গেছে? এই হলো দ্বিতীয় এবং চতুর্থীর মধ্যে মূল হচ্ছে তফাৎ। ঠিক এই জিনিসটা যদি প্রয়োগ করেন, দেখবেন দ্বিতীয় এবং চতুর্থীর মধ্যে আপনি খুব সহজেই পার্থক্য করতে পারবেন, সহজেই পৃথক করতে পারবেন কোনটা দ্বিতীয় কোনটা চতুর্থী। ওই কে এর জায়গায় জন্য বসাবেন, তাহলে হয়ে যাবে। যদি অর্থ পরিবর্তন হয় তাহলে দ্বিতীয়, আর যদি অর্থ যদি একই থাকে তাহলে কি হবে? চতুর্থী হয়ে যাবে। এই তো হয়ে গেল। এবার দেখেন, তাহলে এখানে যে যাব, এখানে যাওয়ার কাজটা কে করবে? আমি করব। তাহলে আমি এখানে কর্তা, কর্তাই দ্বিতীয়। এবার দেখেন, এবার যদি আমরা ভালো করে খেয়াল করি, তোমার দ্বারা এ কাজ হবে না সাধন, এখানে ক্রিয়াটা কোনটা বলেন তো দেখি? এই যে হবে না, এই যে কাজটা যে হবে না, তো এই কাজটা করতো কে? তোমার শব্দটা কিভাবে আসছে দেখেন, তুমি যোগ র বিভক্তি যুক্ত হয়েছে, তুমি যোগ র। তাহলে এই যে তোমার দ্বারা এই কাজ হবে না সাধন, তাহলে এই কাজটা যে সাধন যে হবে না, অথচ এই কাজটা সাধন কে করতো? তুমি করতে। তাহলে তুমিটা এখানে কি? কর্তা না? তুমি হলো কর্তা। এখন দেখেন বিভক্তি কোনটা হবে? র একটা বিভক্তি আছে, র হলো ষষ্ঠী বিভক্তি, আবার এখানে দ্বারা আছে, দ্বারা আবার তৃতীয়া, দুইটা বিভক্তি কিন্তু আছে। এখন ষষ্ঠীও আছে, তৃতীয়াও আছে, আপনি দিবেন কোনটা বলেন? আপনি দিবেন কোনটা? যখন একাধিক বিভক্তি থাকবে তখন চিন্তা করবেন যে বিভক্তিটা স্বাধীন হিসাবে আছে, অন্যের ঘাড়ের উপর চেপে বসে নাই, তখন সেটাই দিবেন। দেখেন এখানে তুমির সাথে রটা কি হয়েছে? তুমির উপর, ঘাড়ের উপর চেপে বসেছে। আর এখানে দ্বারা শব্দটা দেখেন তো, দ্বারা এই পদটা কি স্বাধীনভাবে আছে না? তাহলে যেটা স্বাধীনভাবে থাকবে সেটাই নেব। তো দ্বারা দিয়ে কর্তৃক, এটা যেহেতু তৃতীয় বিভক্তি, তাহলে এটা কি হবে? তৃতীয় বিভক্তি নিতে হবে। র না নিয়ে আমরা কি নিব? তৃতীয় বিভক্তি নিব। বুঝতে পেরেছেন? এবার দেখেন, আমাকে ভিক্ষা নেওয়া মানাবে না, তাহলে এখানে দেখেন যে আমি, তাহলে ভিক্ষা কে নিবে? আমি নিব। আমির সাথে কে আছে?
তাহলে এখানে ভিক্ষা নেওয়া মানাবে না, তাহলে ভিক্ষা যে নেওয়া মানাবে না, অর্থাৎ এই ভিক্ষাটা নিবে কে, কে ভিক্ষাটা করতো, যে আমি করতাম, তাহলে আমি এখানে কি কর্তা, আমি হলাম কর্তা। এর সাথে কে বিভক্তি আছে, আপনি ওই যে আমাকে ভিক্ষা নেওয়া মানাবে না, কে এর জায়গায় জন্য বসান, আমার জন্য ভিক্ষা নেওয়া মানাবে না, দেখেন অর্থ কিন্তু একই থাকতেছে। তাহলে এটা কি হবে, এই কেটা হবে চতুর্থী বিভক্তি। তার মানে এইভাবে আপনাদের মনে রাখতে হবে যে আপনারা সবসময় বাক্যের ক্রিয়া এবং কর্তা এই দুইটা পদ শুধু চেনার চেষ্টা করবেন। ক্রিয়াপদটা বাক্যের শেষে থাকে আর কর্তা সাধারণত বাক্যের শুরুতে থাকে। তো আপনি নিজেকেই বুঝতে হবে, যদি আপনি অর্থটা বুঝতে পারেন তাহলে কারক খুব অল্প সময়ের ভিতরে আপনি নির্ণয় করতে পারবেন। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মূলত কি কর্তৃকারক, এটাই হলো মূলত কি কর্তৃকারক। এরপর আসেন দেখা যাক, সংক্ষেপে আলোচনা করব, সেটা হচ্ছে কর্মকারক। আপনাদের শুরুতেই বলেছিলাম যে কর্তা এবং ক্রিয়া ছাড়া বাকি যতগুলো পদ থাকে সবগুলো পদের নাম হচ্ছে কি হবে, কর্ম হবে। যেমন দেখেন এখানে একটা শব্দ যেমন বলে আছি, যেমন আমরা যদি বলি যে যে কি বললেন, আপনারা বলতে পারেন যে প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক ঈদ উপলক্ষে, ঈদ উপলক্ষে প্রতিষ্ঠান কি করলেন, প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেন। খেয়াল করে দেখেন, তাহলে দেখেন ঈদ উপলক্ষে প্রধান শিক্ষক ঈদ উপলক্ষে প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেন। এখন দেখেন এই যে এই বাক্যটা যে লিখেছে, এই বাক্যে কর্তাটাকে, আগে ক্রিয়াটা বের করেন। ক্রিয়াপদ কোনটা, ক্রিয়াপদ হচ্ছে ঘোষণা করা। এই যে ঘোষণা করলেন, কি করা, ঘোষণা করলেন, এটা হলো ভার্ব, এটা হলো ক্রিয়া। এখন এই যে ঘোষণা যে করলেন, বন্ধ যে ঘোষণা যে করেছেন, কে করেছেন, কাজটা কে করছে, কার দ্বারা এই কাজটা হয়েছে, কার দ্বারা হয়েছে, প্রধান শিক্ষক। তাহলে এই যে প্রধান শিক্ষক, এটা হলো কি কর্তা, আর এটা হলো কি ক্রিয়াপদ। এখন আমি বলেছিলাম কর্তা এবং ক্রিয়া এই দুইটা পদ ছাড়া বাকি যতগুলো পদ আছে সবগুলো নাম হচ্ছে কর্মপদ। মনে রাখবেন সবগুলোকে কি বলা হয়, কর্মপদ। এখানে ঈদ উপলক্ষে প্রতিষ্ঠান বন্ধ এগুলো সবগুলো কি পদ হবে, কর্মপদ। বোঝা গেছে, এগুলো সবগুলোকে বলা হয় কর্মপদ। এখন খেয়াল করে দেখেন, কর্মপদ হচ্ছে বাক্যের কর্তা। যেমন এখানে দেখেন নাইম ধোপাকে কাপড় ধুইতে দিল, এখানে ক্রিয়াপদ কোনটা, ধুতে দিল, ধুতে দেওয়াটা হলো ক্রিয়াপদ, এটা হলো ক্রিয়া। এখন এই যে ধুইতে যে দিল, কে দিয়েছে, কে দিয়েছে বলুন তো দেখি, নাইম দিয়েছে না, তাহলে নাইম হলো কর্তা। এখন নাইম যদি কর্তা হয়, ধুতে দেওয়া যদি ক্রিয়া হয়, তাহলে বাকি যে পদগুলো আছে ধোপাকে কাপড়, তাহলে এই দুইটা পদের নাম কি পদ হবে, কর্মপদ হবে। মনে রাখবেন, তাহলে কর্তা ক্রিয়া ছাড়া বাকি যতগুলো পদ থাকে সেই পদগুলোকে কি বলা হয়, কর্মপদ বলা হয়। এখন দেখেন এই যে কর্মপদ তো আমরা চিনলাম, এখন যদি আমরা ভালো করে যদি খেয়াল করি, এটা যদি আপনারা বুঝে থাকেন, এখন আপনারা যদি কর্মপদ যদি বের করতে পারেন তখন চিন্তা করবেন, এই যে কর্মপদ যে আছে, এই কর্মপদ দিয়ে যদি কখনো হাতিয়ার বুঝায়, এই কর্মপদটা যদি কখনো হাতিয়ার বুঝায়, কখনো যদি যন্ত্র বুঝায়, কখনো যদি উপায় বুঝায়, কখনো যদি মাধ্যম বুঝায়, কখনো যদি সহায়ক বুঝায়, তাই না, তাহলে হাতিয়ার যন্ত্র উপায় মাধ্যম সহায়ক, কখনো যদি উপকরণ বুঝায়, এই কর্মপদ দিয়ে, এই কর্মপদ দিয়ে যদি হাতিয়ার বুঝায়, যন্ত্র বুঝায়, সহায়ক বুঝায়, উপায় বুঝায়, মাধ্যম বুঝায়, তখন এই কর্মপদটার নাম হয়ে যায় করণ। মনে রাখবেন, তখন এই কর্মপদটা কি হয়ে যায়, করণ হয়ে যায়। যেমন দেখেন আমি যদি বলি যে আমি আমি কলম দিয়ে লিখি, খেয়াল করে দেখেন, আমি কলম দিয়ে লিখি, একটু ভালো করে খেয়াল করে, আগে ক্রিয়াপদটা বের করেন। এখানে ক্রিয়াপদ হচ্ছে কোনটা, ভার্ব হলো কি লেখা, আর কর্তাকে সাবজেক্টটাকে আমি হলাম সাবজেক্ট, তাহলে বাকি পদগুলোর নাম কি, কর্মপদ। এখন আপনি চিন্তা করবেন যে এই যে কর্মপদ যে আছে, এই কর্মপদটা কি কোনো যন্ত্র বুঝাচ্ছে, হাতিয়ার বুঝাচ্ছে, নাকি অন্য কিছু বুঝাচ্ছে, এইটা শুধু চিন্তা করবেন। এই কর্মপদ কি যন্ত্র বুঝাচ্ছে, হাতিয়ার বুঝাচ্ছে, না কি বুঝাচ্ছে, মাধ্যম বুঝাচ্ছে। যেহেতু এখানে দেখেন লেখার মাধ্যম, লেখার হাতিয়ার, যন্ত্র হলো কলম, তাহলে এই কলমটা কি হয়ে যাবে, তখন এটা কর্ম না হয়ে এটা করণ হয়ে যাবে। তাহলে দেখেন কি হয়ে যাবে, করণ হয়ে যাবে। তার মানে দেখেন যে কর্মপদ যদি আপনি ঠিকভাবে চিনতে পারেন তাহলে কর্ম, করণ এবং অধিকরণ এই তিনটা একসাথে হয়ে যাবে, যদি আপনি শুধু কর্মপদটা ভালো করে বের করা শিখেন, তাই না। এরপর দেখেন, এবার এই কর্মপদ দিয়ে যদি স্থান বুঝায়, এই কর্মপদ দিয়ে যদি স্থান বুঝায় বা সময় বুঝায়, স্থান বুঝায় বা সময় বুঝায়, তাহলে এটা নাম হয়ে যায় অধিকরণ। কি হয়ে যায়, অধিকরণ হয়ে যায়, অধিকরণ হয়ে যায়। যেমন আমি যদি একটা উদাহরণ যদি আপনাদেরকে দেই, একটা উদাহরণ যদি দেই, সেটা হচ্ছে খেয়াল করে দেখেন, যেমন আমি যদি বলি যে মা বাড়ি নেই, খেয়াল করে দেখেন মা বাড়ি নেই। আচ্ছা এই বাক্যটাতে মানে ক্রিয়াপদ কোনটা, না থাকা, নেই, এটা হলো ক্রিয়াপদ। এর নেই মানে কি, না থাকা, এই না থাকাটা এখানে ভার্ব। আর এখানে নাই, কে নাই, কে নাই, এই না থাকার কাজটা কে করেছে, মা করেছে, তাহলে মা হবে কি কর্তা।
এখন দেখেন কর্তা, ওটা হলো ভার্ব, তাহলে কর্তা ক্রিয়া যদি বাদ দেন তাহলে বাকি যে পদটা থেকে বাড়ি, এটার নাম কি পদ হবে? কর্মপদ। এখন দেখেন, এখন চিন্তা করেন, এই কর্মপদ কি হাতিয়ার বুঝাইছে? কখনোই না। এই কর্মপদ কি যন্ত্র বুঝাইছে? কখনো না। এই কর্মপদ কি এবার উপায় বুঝাইছে বা সহায়ক বুঝাইছে, মাধ্যম বুঝাইছে? কোনো কিছু বুঝাচ্ছে না। অথচ এই কর্মপদরা কি বুঝাচ্ছে? বাড়ি, একটা স্থান বুঝাচ্ছে। তাহলে যদি দেখেন যে এই কর্মপদ দিয়ে যদি স্থান বুঝায়, তাহলে নিঃসন্দেহে এটা হবে কি কারক? অধিকরণ কারক। এই কর্ম জিনিসটা ভালো করে না বুঝার কারণে আমরা কারক নির্ণয় করতে পারি না। মানে কোনটা কর্মকারক, কোনটা করণ কারক, কোনটা মনে যে একই রকম। এই যে কর্ম এবং করণের মধ্যে প্যাচ লেগে যায়, আবার কর্মের সাথে আবার অধিকরণের প্যাচ লেগে যায়। কেন লাগবে? এই যে ক্লিয়ার একটা ধারণা রাখবেন, কর্তা এবং ক্রিয়া বাদ দিলে বাকি যে পদগুলো থাকে সবগুলো নাম হলো কর্মপদ, একদম সবগুলো কর্মপদ। এখন এই কর্মপদ দিয়ে যদি যন্ত্র বুঝায়, হাতিয়ার বুঝায়, মাধ্যম বুঝায়, উপায় বুঝায়, সহায়ক বুঝায়, উপকরণ বুঝায়, তাহলে ওই কর্মপদটা নাম হয়ে যায় করণ। আবার ওই কর্মপদ দিয়ে যদি স্থান বা সময় বুঝায়, তাহলে এটার নাম হয়ে যায় কি? অধিকরণ। যেমন আমি যদি বলি যে আমি আমি সকালে ঘুম থেকে উঠি, খেয়াল করে দেখেন, আমি সকালে ঘুম থেকে উঠি, খেয়াল করে দেখেন, আমি সকালে ঘুম থেকে উঠি। আমিটা এখানে কি ভার, কর্তা না সাবজেক্ট না? আর এখানে যে উঠি, উঠি জেগে উঠা, এই যে উঠা, এটা হলো কি? ক্রিয়া, ভার্ব। তাহলে এই যে সকালে ঘুম থেকে, তাহলে এটার নাম কি পদ হবে? কর্মপদ হবে। এখন একটা একটা করে আমরা বের করব। এখন দেখেন একটা একটা পদকে আমরা বের করবো। এখন সকালে, এগুলো তো কর্মপদ। এখন সকাল শব্দটা দ্বারা কি বুঝাইছে? সময় বুঝাইছে না? সকাল একটা সময় না? যেহেতু সময় বুঝাইছে, তাহলে সকালটা কি হবে? অধিকরণ। এটা কি হবে? অধিকরণ কারক। এখন দেখেন, এবার দেখেন যে ঘুম, আচ্ছা বলুন তো, কি ঘুম কি কোনো মাধ্যম? ঘুম কি কোনো যন্ত্র? ঘুম কি কোনো স্থান? ঘুম কি কোনো সময়? তাহলে এটা দ্বারা ঘুম দিয়ে কোনো যন্ত্র বুঝায় না, মাধ্যম বুঝায় না, স্থানও বুঝায় না, সময় বুঝায় না। তাহলে ঘুমটা হচ্ছে শুধু কর্মপদ। তাহলে ঘুমের নিচে দাগ থাকলে কি দিবেন? কর্মকারক দিবেন। সকাল যেহেতু সময় বুঝেছে, তাহলে সকাল নিচে দাগ থাকলে অধিকরণ কারক দিবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই সিম্পল জিনিসটা আপনাকে বুঝতে হবে। কর্তৃক মানে কর্মকারক, করণ এবং অধিকরণ কারকের মধ্যে পার্থক্যটা হচ্ছে এতটুকুই। যদি এই জিনিসটা যদি মাথায় যদি আপনাদের থাকে, আবার এই কর্মপদ যদি কোথাও যদি পতিত অর্থ দেয়, ভীত অর্থ দেয়, হ্যাঁ, রক্ষিত গচ্ছিত অর্থ দেয় এই কর্মপদটাই, তাহলে তখন হয়ে যায় আবার অপাদান কারক। আপনি কি বুঝা গেছে? যেমন দেখেন, ছাদ থেকে বৃষ্টি পড়ে, ছাদ থেকে বৃষ্টি পড়ে, একটু চিন্তা করেন। আমি যদি বলি ছাদ থেকে বৃষ্টি পড়ে বা ছাদ থেকে পানি পড়ে, দেখেন ছাদ থেকে পানি পড়ে, এই বাক্যে কি কোনো কর্তা আছে? সহজে ছাদ থেকে পানি পড়ে, তো ছাদ থেকে যে পানি পড়তেছে এটা কে কে ফেলাচ্ছে? কর্তা কিন্তু নেই। তার মানে এই বাক্যে সহজেই কর্তা নাই। তাহলে এখানে পড়ে, এটা হলো ক্রিয়া, এটা হলো ভার্ব। তাহলে বাকি পদগুলো কি হবে? কর্মপদ হবে। এখন দেখেন, এই যে কর্মপদ যে আছে, এই কর্মপদ থেকে পানি পড়তেছে, যেহেতু এখানে বিচ্যুত, এই কর্মপদ দিয়ে যেহেতু কি হচ্ছে? বিচ্যুত অর্থ দিচ্ছে, তার মানে এটা অপাদান। আমার কথা কি বোঝা গেছে? এই কর্মপদ যদি বিচ্যুত বুঝায়, গৃহীত বুঝায়, তাহলে কি হয়ে যায়? সেটা অপাদান হয়ে যায়। তো অপাদান কারকটা আমরা পরে শিখি। আপাতত দৃষ্টিতে কর্মকারক, করণ কারক আর অধিকরণ, এই তিনটার মধ্যে যে প্যাচটা আছে, এটা আগে আমরা ক্লিয়ার হইনি। এবার আসেন আমরা কি করব? প্র্যাকটিস করব। দেখেন, এবার এসে দেখা যাক যে প্র্যাকটিস করার চেষ্টা করব। দেখেন, ডাক্তার ডাকো, ওই যে ক্রিয়াপদ, আমি সবার আগে বলছি যে কারক আগে ক্রিয়াপদ বের করবেন। ক্রিয়াপদ কোথায় থাকে? বাক্যের শেষে থাকে। এটা খুঁজতে হবে না। তো ক্রিয়াপদ কোথায় থাকে? বাক্যের শেষে থাকে। তো ডাক্তার ডাকো, দেখেন ডাকা, এটা হলো ভার্ব বা ক্রিয়াপদ। এখন এই ডাকার কাজটা কে করবে? কে ডাকবে বলেন? উত্তর কি আছে? এখন বলতে পারেন ডাক্তার তো কর্তৃকারক হইতে পারে। এই জন্য আমি ভালো করে বলছি যে প্রত্যেকটা বাক্য বুঝে বুঝে পড়বেন, প্রত্যেকটা শব্দ, এখানে কোন শব্দটা কি, এটা যদি আপনি বাসায় যদি এভাবে বুঝে বুঝে যদি ভেঙে ভেঙে প্র্যাকটিস করেন, এভাবে যদি আপনি পড়াশোনা করেন, জীবনে কারোকে ভুল হবে না। এবার দেখেন, এটা হলো ভার্ব। এখন এই ডাকার কাজটা কে করবে? কে করেছে? যে তুমি ডাক্তার ডাকো বা তোমরা ডাক্তার ডাকো। এবার দেখেন, এবার বাক্যটা ঠিক হয় না? তার মানে এই বাক্যে কর্তা হিসেবে কে ছিল? তুমি বা তোমরা ছিল। যেহেতু এই বাক্যে কোনো কর্তা নাই, যেহেতু বাক্যের কোনো কর্তা কি বাক্যের কর্তা আছে? বাক্যের কোনো কর্তা নাই। আর ডাকা যদি হয় ভার্ব, তাহলে নিঃসন্দেহে ডাক্তারটা কি হবে? কর্মপদ হবে। এখন আপনি চিন্তা করেন, ঠিক আছে, এখন আপনি চিন্তা করেন, ডাক্তার কি কোনো হাতিয়ার যন্ত্র না? ডাক্তার কি কোনো সময় উপকরণ? কিছুই না, বুঝাচ্ছে না। তাহলে ডাক্তার হবে কর্মকারক। এবার দেখেন, নাইম ধোপাকে কাপড় ধুইতে দিল, এই যে ধুতে দিল, এটা কি ক্রিয়া? এটা হলো ভার্ব, এটা হলো ক্রিয়াপদ। এবার দেখেন, এই যে ধুতে যে দিয়েছে, কে দিয়েছে? সামনের দিকে আসেন, কে দিয়েছে? নাইম দিয়েছে, এই যে নাইম। তাহলে নাইম হলো সাবজেক্ট। এখন দেখেন, নাইমের নিচে যদি দাগ থাকতো, তাহলে এটা কি হইতো? কর্তৃকারক হইতো। কর্তৃকারকে কি হইতো? শূন্য বিভক্তি। দাগ আছে ধোপা, তাহলে দেখেন এই যে ধোপাকে কাপড়, তাহলে এইটার নাম হবে কর্মপদ। এটা কি হবে? কর্মপদ হবে, কর্মপদ। ঠিক আছে, এবার দেখেন নাইম, তাহলে কর্তা ক্রিয়া আমরা বাদ দিলাম,
নাইমের নিচে দাগ থাকলে এটা হয়তো কর্তৃকারক। এবার দেখেন ধোপার নিচে দাগ আছে, যেহেতু ধোপা এবং কাপড় এর দুইটা কর্মপদ। এখন আপনি চিন্তা করেন ধোপা দ্বারা কি কোনো যন্ত্র বোঝায়, উপায় বোঝায়, সহায়ক বোঝায়, মাধ্যম বোঝায়? কোনো কিছু বোঝায় না। তাহলে ধোপাটা কি হবে? কর্মকারক হবে অনিঃসন্দেহে। স্থানও বোঝায় না। শেষে কে বিভক্তি আছে, বিভক্তিটা আমরা কে বিভক্তি আছে। এখন দেখেন কে এটা দ্বিতীয় নাকি চতুর্থী, ওই যে আগের মতো করেন। নাইম ধোপাকে কাপড় ধুতে দিল, আর কে এর জায়গায় আপনি জন্য বসান। নাইম ধোপার জন্য কাপড় ধুতে দিল। ওই যে কে এবং রে, এই যে দ্বিতীয় চতুর্থী পার্থক্যটা কিভাবে করবেন? এই কে এর জায়গায় একবার কে দিয়ে বলবেন, একবার জন্য দিয়ে বলবেন। নাইম ধোপাকে কাপড় ধুতে দিল আর নাইম ধোপার জন্য কাপড় ধুতে দিল, দুইটা অর্থ কি এক? কখনো এক না। একটা ধোপার জন্য ধুইতে দেওয়া, আর একটা হচ্ছে ধোপাকেই ধুইতে দেওয়া। দুইটা অর্থ যদি ভিন্ন, তো যেহেতু এটা কি হবে? দ্বিতীয় বিভক্তি হবে। বোঝা গেছে? এবার যদি কাপড়ের নিচে যদি দেখতে, এটা কোন কারক হবে? কাপড়। তো কাপড়টা তো কর্মপদ। কাপড় দ্বারা কি উপায় বুঝায়, সহায়ক বুঝায়, মাধ্যম বুঝাচ্ছে? এখানে কিছুই বুঝাচ্ছে না। স্থান বুঝায়? কিছুই বুঝায় না। তাহলে এটা কাপড়টাও কি হবে বলেন? কি হবে? কাপড়। কাপড় তার এখানে উপকরণ অর্থ দিচ্ছে না, তাই না? তাহলে এটাও কি হবে? কর্মকারক হবে। কিন্তু বিভক্তি কি হবে? কাপড়ের নিচে দাগ থাকলে হবে কর্মকারকের শূন্য বিভক্তি হবে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? এই যে যখন যখন আপনারা কারক যখন নির্ণয় করবেন, পুরো বাক্যটাতে প্রত্যেকটা শব্দ ধরে, প্রত্যেকটা পদ ধরে ধরে কারক নির্ণয় করবেন। শুধু কর্মকারক শিখতেছি বলে শুধু কর্মটা পড়বো তা না, এই বাক্যের ভিতরে কোনটা কোন কারক এটা একদম বিশ্লেষণ করে পড়বেন, তখন আর কারক আর ভুলবেন না। তাহলে নাইমিনিস হচ্ছে কর্তৃকারক, ধোপা হবে কর্মকারক, কাপড়ও কর্মকারক, আর এটা তো ক্রিয়া, ক্রিয়ার তো কোনো কারক হয় না। তাহলে হয়ে গেল। তোমার দেখা পেলাম না, দেখেন এই যে তোমারটা আগে বিশ্লেষণ করি। মূলত তুমির সাথে যুক্ত হয়েছে র বিভক্তি, তুমি আর র মিলে কি হয়? তোমার। দেখা পেলাম না, দেখেন এই যে দেখা যে পাইলাম না, এটা হলো ভার্ব বা ক্রিয়াপদ। কে দেখা পায়নি বলেন দেখি। এখন বলতে পারেন যে তুমি, তুমি তো এটা কর্তা হয়ে যেতে পারে, তুমি বা তোমারটা তো কর্তাও হইতে পারে, হতে পারে না? তাহলে আমরা যাচাই করে দেখি যেখানে কর্তা আছে কিনা। দেখেন তাহলে যে দেখা যে পাইলো না, কে দেখা পাইছে না বলেন তো? এখানে কে দেখা পায়নি? তাহলে এখানে কর্তা হিসেবে কেউ কি উজ্জ্ব আছে বলেন তো দেখি? আমি উজ্জ্ব আছে না, যে আমি বা আমরা। তাহলে আমি তোমার দেখা পেলাম না বা আমরা তোমার দেখা পেলাম না। এবার বাক্যটা ঠিক আছে না? তার মানে এই বাক্যে কর্তা হিসেবে আমি বা আমরা বসতো, তার মানে এই বাক্যে কোনো কর্তা যেহেতু নাই, আর এটা যেহেতু ক্রিয়া, নিঃসন্দেহে এটা কি হবে? কর্মপদ হবে। এখন দেখেন এই যে তুমি যে শব্দটা আছে, এটা কি হাতিয়ার বোঝায়, যন্ত্র বোঝায়? বোঝায় না। এটা দ্বারা কি কোনো স্থান সময় বোঝায়? তাও বোঝায় না। তাহলে এটা কর্মকারক হবে। আর শেষে যেহেতু র আছে, ষষ্ঠী বিভক্তি। এবার দেখেন গুণহীনে ত্যাগ করো, ক্রিয়া কোনটা? ত্যাগ করা, এটা হলো ভার্ব, ক্রিয়াপদ। এখন গুণহীনে ত্যাগ করো, এখন গুণহীন কি কর্তা হইতে পারে কিনা একটু দেখি। আচ্ছা, গুণহীনে ত্যাগ করো, এখন ত্যাগ কে করবে? উত্তর কি আছে? নাই। কে করবে? হয়তোবা এখানে কর্তা হিসেবে ছিল তুমি বা তোমরা, তুমি গুণহীনে ত্যাগ করো বা তোমরা গুণহীনে ত্যাগ করো। তো যেহেতু কর্তা এখানে উজ্জ্ব আছে, মানে কর্তা এখানে নাই, আর এটা যেহেতু কর্তা নাই, এটা হলো ক্রিয়া, নিঃসন্দেহে কি হবে? এটা কর্মপদ হবে। তাহলে গুণহীন, গুণহীন কি দ্বারা কি হাতিয়ার বোঝায়, সময় বোঝায়? কিছুই বোঝায় না। তাহলে এটাও কর্মকারক। এবার কি বুঝতে পেরেছেন কর্মকারক, করণ কারক আর অধিকরণ কারক কি কি পার্থক্যটা? এবার দেখা যাক। তাহলে কর্মকারক হচ্ছে এটা। এবার আমরা দেখব করণ কারক। এবার দেখেন ওই যে আগের থিমটা মাথায় রাখেন, কর্তা আর ক্রিয়া আর বাকি সব কর্মপদ। এবার দেখেন ছাত্ররা বল খেলে, দেখেন ক্রিয়াপদ কোনটা? খেলে, এইটা হলো ভার্ব। কে খেলে? ছাত্ররা খেলে, তাহলে এটা হলো কর্তা। এখন ছাত্রের নিচে যদি দাগ থাকতো তাহলে এটা অবশ্যই কর্তৃকারক হইতো, আর শেষে রা বা এরা থাকলে কি হয়? শূন্য বিভক্তি হয়, তাহলে এটা হয়তো কর্তায় শূন্য হইতো। আচ্ছা, তাহলে এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব। তাহলে বলটা কি হবে? বলটা অবশ্যই নিঃসন্দেহে কর্মপদ হবে। এখন বলেন দেখি এই যে বল যে আছে, এই বল যে আছে, এই বলটা দ্বারা কি বুঝাইছে বলেন? ছাত্ররা বল খেলে, ছাত্ররা যে বল যে খেলতেছে, ছাত্ররা যে খেলতেছে কিসের মাধ্যম দিয়ে খেলতেছে? বল দিয়ে খেলতেছে না? তাহলে বলটা কি এখানে একটা যন্ত্র বা উপায় না? মানুষ কি এমনি এমনি খেলে নাকি? কোনো একটা জিনিস দিয়ে তো খেলে। যেমন আপনি যদি ফুটবল খেলেন তাহলে অবশ্যই একটা কি লাগবে? ফুটবল লাগবে। আপনি যদি দাবা খেলেন তাহলে অবশ্যই দাবার কোর্ট লাগবে, দাবার বোর্ড লাগবে, লাগবে কিনা বলেন? তার মানে এখানে বলটা কি বুঝাইছে? মাধ্যম, খেলার একটা মাধ্যম যেহেতু উপস্থাপন করেছে, তাহলে এটা কি হবে? এটাই হবে কি? এটাই হবে কি? কর্ম। এটা হবে করণ। তাহলে এটা কি হয়ে যাবে? করণ হবে। এই কর্মপদ দ্বারা করণ হয়ে যাবে। এবার দেখেন লাঙল দ্বারা জমি চাষ করা হয়, তাহলে এখানে চাষ করা, এই চাষ করা হয়, এটা হলো ক্রিয়াপদ, যৌগিক ক্রিয়া। আচ্ছা, এখন লাঙ্গল দ্বারা যে জমি চাষ করা, লাঙ্গল দ্বারা জমি কে চাষ করে? কর্তা কি আছে? কর্তা কিন্তু বাক্যে নাই, তাহলে নিঃসন্দেহে এটা কি কর্মপদ হবে। এখন আমরা আসেন একটা একটা করে দেখি। তাহলে এই যে জমি যে চাষ করা হয়, তো চাষ করা হয় কি দিয়ে? লাঙ্গল দিয়ে হয় না? তো লাঙ্গল এই কর্মপদরা কি যন্ত্র বুঝাইছে না? তো
তো যেহেতু যন্ত্র বুঝাইছি তাহলে এটা কি হবে, করণ হবে। এখন লাঙ্গলের সাথে কোনো বিভক্তি আছে? আছে, এই যে দ্বারা আছে, তাহলে দ্বারা হলে তৃতীয়া বিভক্তি। এবার দেখেন, যদি জমির নিচে দাগ থাকতো তাহলে কোন কারক হইতো বলেন? লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়, বলেন দেখি। তাহলে জমি দ্বারা কি বুঝাচ্ছে বলেন তো দেখি? জমি কি একটা জায়গা না, স্থান না? বলেন দেখি। তাহলে এই যে এটা কি একটা জায়গা বা কি বুঝাইছে? জমি, জমি চাষ করা হয়, জায়গা বা স্থান বুঝাচ্ছে, এটা কি হবে? অধিকরণ হবে। লাঙ্গল দ্বারা জমি চাষ করা, জমি দ্বারা কি যেহেতু একটা স্থান বুঝাচ্ছে, এটা কি হয়ে যাবে? অধিকরণ হয়ে যাবে। এবার দেখেন, এ প্রার্থনা হতে পাপ দূর হবে না, এই বাক্যটা দেখেন ক্রিয়াপদ বের করি। দূর হবে না, এই দূর না হওয়াটা হলো ভার্ব, এটা যৌগিক ক্রিয়া, তাই নেতিবাচক যৌগিক ক্রিয়াটা। এবার দেখেন, দূর হবে না, এ প্রার্থনা হতে পাপ দূর হবে না, তো পাপ দূর করবে কে? এখানে কিন্তু কর্তা কিন্তু নাই, কর্তা আছে? কর্তা নাই। তাহলে এখানে যদি এটা ভার্ব হয়, কর্তা যদি এখানে না থাকে, তাহলে পুরাটাই কর্মপদ হবে। এখন চিন্তা করেন, এই যে দেখেন প্রার্থনা, এই প্রার্থনা এটাও কর্মপদ। এবার দেখেন পাপ, এটাও কিন্তু কর্মপদ। একটা একটা করে দেখি। তাহলে এখানে দেখেন প্রার্থনাটা এখানে কি হিসাবে আসছে? পাপ দূর হবে না, অর্থাৎ পাপ দূর হওয়ার মাধ্যম কি? প্রার্থনা। প্রার্থনার মাধ্যমে তো মানুষ পাপ দূর হয়, তাই না? এবার দেখেন প্রার্থনা, তাই না? তাহলে এখানে কি হবে? প্রার্থনার দ্বারা কি হবে? এটা কি প্রার্থনাটা কি হবে বলেন তো দেখি? বলেন একটু দেখি, প্রার্থনাটা কি হবে? একটা মাধ্যম না পাপ দূর হওয়ার উপায় না? মাধ্যম না? প্রার্থনার মাধ্যমেই তো পাপ দূর হয়। তাহলে প্রার্থনা যেহেতু মাধ্যম বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে? করণ হবে। এবার দেখেন পাপটা আবার কি হবে? পাপ দূর হবে না। আচ্ছা বলেন দেখি, পাপটা তো কর্মপদ, তাহলে পাপ দিয়ে কোনো যন্ত্র বুঝায়, উপায় বুঝায়, মাধ্যম বুঝায়, কোনো স্থান বুঝায়, কিছু বুঝায় না, তাহলে এটা হবে কর্মকারক। তাহলে পাপের নিচে দাগ থাকলে আমরা কি বলতাম? কর্মকারক। কোন বিভক্তি? পাপের সাথে কোনো কিছু যুক্ত নেই, শূন্য বিভক্তি। আর প্রার্থনা যেহেতু উপায় বুঝাইছে, এটা করণকারক, আর হইতে থেকেছে, এটা কি হবে? পঞ্চমী বিভক্তি হবে। এবার দেখেন, আমরা যদি বলি যে হাতের কাজ দেখাও, খেয়াল করে দেখেন, হাতের কাজ দেখাও, এখানে ক্রিয়াপদ হচ্ছে দেখানো, এটা হলো ভার্ব। কে দেখাবে? তুমি দেখাবে, তুমি বা তোমরা হাতের কাজ দেখাও। তার মানে এখানে এখানে কর্তা হিসেবে তুমি বা তোমরা উজ্জ্ব আছে, তার মানে এই বাক্যে কোনো কর্তাই নেই। যেহেতু কর্তা নাই আর দেখাও যেহেতু ক্রিয়া, তাহলে হাতের কাজটা কি হবে? কর্মপদ হবে না? এই যে কর্মপদ। এবার আমরা একটা একটা করে দেখি, হাতের নিচে যদি রাখতে তাহলে কি হবে বলেন তো দেখি? হাতের কাজ দেখো, হাতটা কি কাজের কি মাধ্যম না একটা? আমরা কাজ করি কি দিয়ে? হাত দিয়ে তো কাজ করি, হাত একটা যন্ত্র কিনা, মাধ্যম কিনা? তো সেহেতু এটা হবে কি? করণ কারক, এটা হবে করণ। আর শেষে রয়ের আছে, তাহলে কি হবে? ষষ্ঠী হবে। আর যদি কাজের নিচে দাগ থাকতো বলেন দেখি, এটাও তো কর্মপদ, তো কাজ কি কোনো যন্ত্র বুঝায়, উপায় বুঝায়, মাধ্যম বুঝায়, সহায়ক বুঝায়, নাকি কোনো স্থান বুঝায়? কিছুই বুঝায় না। তাহলে কাজের নিচে দাগ থাকলে এটা কি হইতো? কর্মকারক হইতো। কর্মকারকে কোন বিভক্তি? শূন্য বিভক্তি হইতো। বুঝতে পেরেছেন? তাহলে এইভাবে প্রত্যেকটা শব্দ আপনারা কি করবেন? দেখে দেখে আপনারা বের করার চেষ্টা করবেন। এরপর আসেন সম্প্রদান কারক। সম্প্রদান কারকটা কি? তিনটা জিনিস বুঝালে সম্প্রদান কারক হয়। এক নাম্বার হচ্ছে কি? সত্যহীন দান। তার মানে আপনি যদি মালিকানা ত্যাগ করে কোনো কিছু দেন, কি ত্যাগ করে? মালিকানা ত্যাগ করে দান করাকে বলা হয় কি? সম্প্রদান। মালিকানা ত্যাগ করলেন, ধরেন আপনি অসহায়কে 10 টাকা দিলেন, খেয়াল করে দেখেন, অথবা আপনি ভিক্ষুককে 10 টাকা দিলেন। আমি লিখি একটু যে ভিক্ষুককে 10 টাকা দাও। এখন এটা কোন কারক হবে? ভিক্ষুককে 10 টাকা দাও, এটা কোন কারক হবে? এখন দেখেন, ভিক্ষুককে যে আমি যে 10 টাকা যে দিচ্ছি, বলেন এই 10 টাকার কি কোনো মালিকানা আমার কাছে আছে? আমি কি কখনো ভিক্ষুকের কাছ থেকে 10 টাকা ফিরাই নিব? নাকি আমি এই 10 টাকার একদম মালিকানা ত্যাগ করে তার কাছে দিয়ে দিয়েছি না? বলেন দেখি। এখন ভিক্ষুক যদি ওই 10 টাকা দিয়ে যদি সে শুকনা কিছু কিনে খায়, শুকনা তো বুঝেন মনে হয়, শুকনা যদি খায়, তা আমি কি তাকে গিয়ে বলবো যে এই বেটা আমার কাছে টাকা ফেরত দে, আমি তো শুকনা খাওয়ার জন্য টাকা দিইনি? বলতে পারবো? পারবো না। তার মানে ওই 10 টাকা কি কখনো আমি ফেরত পাওয়ার সম্ভাবনা আছে? লাভ ক্ষতি সহকারে কখনো কখনো ফেরত পাওয়ার সম্ভাবনা নেই। তার মানে আমি ভিক্ষুককে 10 টাকা দিলাম, একদম মালিকানা ত্যাগ করেই দিয়ে দিয়েছি, এটা হলো সম্প্রদান। দুইটা হচ্ছে নিঃস্বার্থ কাজ। কোনো যদি শর্ত বা স্বার্থ না থাকে, কোনো শর্ত বা স্বার্থ যদি না থাকে, সেটাকে বলা হয় কি? সম্প্রদান বলা হয়। স্বার্থ যদি না থাকে, যেমন যেমন আমাকে আশ্রয় দাও, খেয়াল করে দেখেন যে আমাকে আশ্রয় দাও, খেয়াল করেন আশ্রয় মানে তো বুঝেন, আশ্রয় দেওয়া মানে কি? কাউকে থাকতে দেওয়া, নিরাপত্তা দেওয়া, খাবার দাবার দেওয়া, তার বিনিময়ে কিছু আছে? বিনিময়ে কিন্তু কিছুই নেওয়া হয় না। তাহলে এখানে দেখেন যে এই যে আশ্রয় যে আছে, আপনি যে কাউকে যে আশ্রয় দিলেন, এই আশ্রয় কাকে বলা হয়? থাকতে দেওয়া আর আশ্রয় দেওয়ার মধ্যে পার্থক্য আছে। থাকতে দিলে আপনি তার বিনিময়ে টাকা পাবেন, ভাড়া নিবেন, খাবারের বিল নিবেন, সবকিছু নিবেন। যখন আপনি কাউকে আশ্রয় দিবেন, কোনো কিছুর বিনিময়ে ছাড়াই তাকে কিন্তু আশ্রয় দিবেন।
তার মানে এখানে কোনো আপনার শর্ত নাই, স্বার্থ নাই, উল্টো তাকে খাওয়াবেন, পড়াবেন, নিরাপত্তা দিবেন, তার যত্ন নিবেন, সবকিছু তার দেখভাল করবেন। আর একটা হলো নিমিত্তার্থে। নিমিত্তার্থে সম্প্রদান কখন হয়? যখন কোনো কাজ, মনে রাখবেন, যখন কোনো কাজ, যখন যখন এই যে কাজ, কোনো একটা কাজ, এই কাজটা কি জন্য করা হয়, মনে রাখবেন, কি কি করা হয়, কি কাজ করা হয়, কি কাজ করা হয়, আর হলো কেন করা হয়। এই কি এবং কেনর যদি উত্তর থাকে তাহলে সেটা কি হয়? নিমিত্তার্থে সম্প্রদান হয়, কি এবং কেন। যেমন আমি যদি বলি চাকুরি চাকুরি পাওয়ার জন্য, চাকুরি পাওয়ার জন্য কি করি? পড়াশোনা করি। খেয়াল করে দেখেন, চাকুরি পাওয়ার জন্য পড়াশোনা করি। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে আমি কি করি? পড়াশোনা করি। এই যে কি এর উত্তর আছে কিনা দেখেন, কি করি? পড়াশোনা করি। কেন করি? চাকরি পাওয়ার জন্য। এই যে দেখেন, কি এবং কেনর উত্তর আছে। যদি একটা বাক্যের ভিতর কি এবং কেন, তাই না, একজন বলেছেন জাসিরুল ইসলাম, তাই না, আপনি বলেছেন রিয়াদ, আপনি বলেছেন বউকে নিঃস্বার্থভাবে ভালোবাসি, এটাই তো সম্প্রদানকারক। ও আচ্ছা, আপনি আপনার বউকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, তাই না, এটা ভালো দিক। নিঃস্বার্থভাবে ভালোবাসা এটা অবশ্যই ভালো দিক, এটা সবারই করা উচিত। এবার দেখেন, এটা হচ্ছে নিমিত্তার্থে। এখন যদি আপনি বলেন যে আমি পড়াশোনা করি, তা আপনি যে পড়াশোনা করেন, কি করেন? পড়াশোনা করেন, কেন করেন? আছে? উত্তর কিন্তু নাই। তার মানে এটা কিন্তু নিমিত্তার্থ হবে না, ঠিক আছে। বাংলা বোর্ড বই কোনটা পড়বেন, নতুনটা না পুরনোটা? অবশ্যই পুরনোটা পড়বেন, অবশ্যই পুরনোটা পড়বেন। নতুনটা এমনিতেই দেখবেন যে কি কি আপডেট করছে। এই নতুন পড়ে কোনো কাজ হবে না, এই ঝালমুড়ি খাবেন। কিন্তু আপনাদেরকে সবসময় ফলো করতে হবে পুরনো ব্যাকরণ বোর্ড বই যেগুলো আছে, এটা সবসময় ফলো করবেন, সর্বদা এটাই ফলো করবেন। একটা বাস্তব উদাহরণ দেই, নতুন বোর্ড বইয়ে আছে অর্ধতৎসম শব্দকে বাদ দেওয়া হয়েছে কিনা। উৎস অনুযায়ী যে শব্দ 5 প্রকার, এর ভিতর থেকে নতুন বোর্ড বইয়ে দেওয়া হয়েছে 4 প্রকার, অর্ধতৎসমকে বাদ দিছে। কিন্তু এবার প্রাইমারি পরীক্ষাতে জ্যোৎস্না শব্দটা আসছিল কিনা, অর্ধতৎসম আসে কিনা। নতুন বোর্ড বইয়ে সম্প্রদান কারককে বাদ দেওয়া হয়েছে, কিন্তু সম্প্রদান কারক থেকে এখনো চাকরি পরীক্ষা প্রশ্ন আসে না, আসবে, এটা আসতেই থাকবে। যতদিন চাকরি বাজারে পরীক্ষা হবে ততদিন এইটা প্রশ্ন আসবেই। তো এই অবশ্যই আপনাকে ফলো করতে হবে পুরনোটা। এবার দেখেন, তাহলে এই কাজগুলো হচ্ছে কি, এটা হয়। যেমন আমরা একটু যদি দেখি, যেমন সমিতিতে চাঁদা দাও, এই যে জনকল্যাণমূলক একটা সমিতি, সেখানে যদি আপনি চাঁদা দেন, সেটা কি হবে? সম্প্রদান হবে। সমিতিতে শেষে যেহেতু তে আছে, সপ্তমী বিভক্তি। এবার দেখেন, আমায় একটু আশ্রয় দিন, যেহেতু আপনি আশ্রয় দিচ্ছেন, আশ্রয় মানে কি, নিঃস্বার্থভাবে কাজ করতেছেন, তাহলে এটা কি হবে? সম্প্রদান হবে। এবার দেখেন, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, দেখেন আমি কি করেছি? ঘর বেঁধেছি। কি এর উত্তর পেয়েছি? কি করেছি? ঘর বেঁধেছি। কেন করেছি? সুখের লাগিয়া। দেখেন কি এবং কেন দুইটার উত্তর আছে কিনা। এখন যদি আপনি এভাবে বলেন যে আমি ঘর বেঁধেছি, এটা কি হবে? নিমিত্তার্থে হবে না। যদি বলেন যে আমি ঘর বেঁধেছি, আমি ঘর বেঁধেছি, এখন দেখেন কি বেঁধেছি, ঘর বেঁধেছি, কি এর উত্তর আছে, কেন বেঁধেছি, কেন কি উত্তর আছে, তার মানে এটা নিমিত্তার্থে হবে না। এটা কি হবে না? নিমিত্তার্থে হবে না। এই বিষয়টা আপনাদের কি রাখতে হবে? মনে রাখতে হবে। এবার দেখেন, তাহলে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, যখন কোনো মানুষ কোনো একটা পাওয়ার আশায়, কোনো কিছু পাওয়ার আশায় কোনো কাজ করে, সম্ভাবনা আছে সে পেতে পারে, কি আছে? সম্ভাবনা আছে। কিন্তু এখানে কি কোনো নিশ্চয়তা আছে? বলেন তো দেখি। নিশ্চয়তা থাকবে না। সে সুখ পেতে পারে কিন্তু কোনো নিশ্চয়তা নেই। যেমন আপনি চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করতেছেন, আপনি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনি চাকরি যে পাবেন পড়াশোনা করলে, কোনো নিশ্চয়তা দেওয়া আছে? নিশ্চয়তা থাকবে না। কোনো কাজ করার, কোনো কিছু পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু নিশ্চয়তা দেওয়া নাই, এটা হলো কি? নিমিত্তার্থে সম্প্রদান হবে। তাহলে এই যে সম্প্রদান কারকগুলো এভাবেই আপনারা কি রাখবেন? মনে রাখার চেষ্টা করবেন। এবার দেখেন অপাদান কারকে আসি। কি কারক? অপাদান কারকে যদি আসি, একটা বিষয় ভালো করে খেয়াল করে দেখেন, অপাদান কারক যদি আসি, সিম্পল একটা ধারণা মনে রাখলেই হবে। খেয়াল করে দেখেন, মনে রাখবেন যে এটা হলো কি একটা, এটা মনে করেন যে কি একটা, এটা হলো কি একটা গাছ, মনে করেন এটা হলো কি একটা গাছ। এখন এই যে গাছটা যে আছে, এই যে একটা হলো গাছ। এখন এই গাছে ধরেন যে এরকম কি আছে, ছোট ছোট শাখা প্রশাখা আছে, ছোট ছোট কি আছে, এরকম করে শাখা প্রশাখা ঢুকে গেছে, হ্যাঁ, শাখা প্রশাখা এরকম ছোট ছোট। এখন গাছের মধ্যে কি আছে? একটা পাতা, তাই না? এই একটা গাছের মধ্যে কি আছে? পাতা আছে। এই যে গাছের মধ্যে পাতা আছে, এই যে গাছের মধ্যে কি আছে? পাতা আছে। একটু বিষয়টা খেয়াল করে দেখেন। আচ্ছা, দুইটা বাক্য লিখবো। গাছে পাতা আছে,
তাহলে এমনিতে তো একটু আগে দেখা যায়, আচ্ছা একটু আগে কিন্তু বলেছি স্থান বা সময় বুঝালে ওই কর্মপদ দ্বারা যদি স্থান বা সময় বুঝায় সেটা অধিকরণ হয়। এছাড়াও অপাদানের সাথে অধিকরণে একটা প্যাচ লাগে, এছাড়াও অপাদানের সাথে অধিকরণের আরেকটা প্যাচ লাগে। সেটা হলো কি, দেখা যাক যে গাছ থেকে পাতা ঝরে, খেয়াল করে দেখেন গাছ থেকে পাতা ঝরে, তাই না, গাছ থেকে পাতা ঝরে। একটা হলো গাছে পাতা আছে। আচ্ছা বলেন তো দেখি, যখন আমি বলবো যে গাছে পাতা আছে, তার মানে গাছের মধ্যে পাতা এখনো জুড়ে আছে কিনা? জুড়ে আছে না? সম্পর্ক কি ত্যাগ করছে? গাছের সাথে পাতা কি সম্পর্ক বিচ্ছেদ হয়েছে, নাকি পাতার সাথে গাছ এখনো জুড়ে আছে? গাছে পাতা আছে মানে কি গাছে এখনো পাতা আছে। যেহেতু যদি সম্পর্ক যদি অটুট থাকে, যদি সম্পর্কটা অটুট থাকে, দেখেন গাছের নিচে দাগ, দেখেন গাছ একই জিনিস কিন্তু, তাহলে গাছের নিচে দাগ আছে, তাহলে গাছে পাতা আছে মানে এখনো সম্পর্কটা অটুট আছে। যদি সম্পর্ক যদি অটুট থাকে, যদি কি থাকে সম্পর্কটা অটুট থাকে, তার মানে তখন এটা হয়ে যায় অধিকরণ। আর যদি সম্পর্ক ছেদ হয়ে যায়, গাছ থেকে পাতা ঝরে গেছে, দেখেন গাছ থেকে পাতাটা কি হয়ে গেল, এই পাতাটা সুন্দর করে কি হয়ে গেল, এইরকম পাতাটা কি হয়ে গেল, ঝরে পড়ে গেল। এখন বলেন তো দেখি, এই যে পাতাটা যে ঝরে যে পড়ে গেল, এই পাতাটা যে ঝরে যে কি হয়ে গেছে, পড়ে গেছে, বলেন এই পাতা কি আবার গাছের সাথে জুড়ে দেওয়া সম্ভব? কখনো সম্ভব না, কখনোই সম্ভব না। জাস্ট এটা জিনিসটা মনে রাখবেন যে সম্পর্ক অটুট থাকলে অধিকরণ, সম্পর্ক ছেদ করলেই অপমান, কি হয় যে অপদান। ঠিক আছে, যেন আমি যদি বলি তিলে তৈল আছে, খেয়াল করে দেখেন তিলে তৈল আছে। আর যদি বলেন যে তিলে তৈল হয়, তিলে কি হয়, তৈল হয়, দেখেন এই তিলের নিচে দাগ, তিলে তৈল আছে মানে তিলের ভিতরে এখনো তেল আছে, সম্পর্ক এখনো ত্যাগ করে নেই, তখন এই তিলটা হয়ে যাবে অধিকরণ। আর যদি বলেন যে তিল থেকে তৈল হয় বা তিলে তৈল হয়, তার মানে তিল থেকে আমরা তেলটাকে কি করেছি, বের করে নিয়েছি, বিচ্ছিন্ন করে নিয়েছি, এই তেলকে কি আবার তিলের মধ্যে দেওয়া সম্ভব? কখনোই সম্ভব না। যেহেতু দেওয়া সম্ভব না, সম্পর্ক যেহেতু আজীবনের জন্য ত্যাগ করছে, তার মানে এটা হবে অপাদান। বোঝা গেছে? আছে মানে অধিকরণ, নাই মানে কি অপাদান। এই তো সিম্পল একটা জিনিস। যেমন এখানে যদি উদাহরণগুলো দেখি, গাছ থেকে পাতা ঝরে, দেখেন গাছ থেকে পাতা ঝরে পড়ে গেছে, তাহলে এটা কি হবে, অপাদান হবে। মেঘ থেকে বৃষ্টি পড়ে, মেঘ থেকে বৃষ্টি, আর যদি বলা হইতো যে মেঘে বৃষ্টি আছে, মেঘে কে আছে, বৃষ্টি আছে, তার মানে কি এই যে বৃষ্টির সাথে মেঘের সম্পর্ক এখনো ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে, তখন এই মেঘটা কি হয়ে যাবে, অধিকরণ। আর যদি বলা হয় যে মেঘ থেকে বৃষ্টি পড়ে, বিচ্ছেদ হয়ে যাচ্ছে, বিচ্ছেদ ঘটে যাচ্ছে, তখন কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে বলেন, এটা অপাদান হয়ে যাবে। শক্তি থেকে মুক্ত বলে শামুক থেকে যে মুক্ত নিয়ে আসতেছেন, শামুক থেকে যখনই মুক্ত হবে তখন কি শামুক থেকে মুক্ত একদম সম্পর্ক ত্যাগ করে আপনি নিয়ে নিয়েছেন, আবার কি শামুককে আবার এটা মানে আবার কি এই মুক্তাকে শামুকের সাথে জুড়ে দেওয়া সম্ভব? কখনোই না, অপাদান। এবার দেখেন দুধ থেকে দই হয়, এই দুধ থেকে যে আপনি দই বানাচ্ছেন, এই দইটাকে কি আবার দুধের নিকে দেওয়া যাওয়া সম্ভব? আবার কি দুধে পরিণত করা সম্ভব? কখনো সম্ভব না। চিন্তা করবেন যে আগের অবস্থায় নিয়ে যাওয়া যায় কিনা, কখনোই সম্ভব না, তাহলে এটা কি হবে, অপাদান। জমি থেকে ফসল পান, আপনি জমি থেকে ফসল কেটে নিয়ে আসছেন, এই ফসলকে আবার জমিতে কি আগের মতো করে দেওয়া সম্ভব? কখনোই না, এটা সম্পর্ক ত্যাগ হয়ে গেছে, এটা হবে অপাদান। খেজুরের রসে গুড় হয়, খেজুরের রস দিয়ে আপনি গুড় তৈরি করেছেন, সেই গুড়টাকে কি আবার গলিয়ে খেজুর রস করা সম্ভব? কখনোই না, এটা কি হবে, যে অপাদান। এবার দেখেন টাকায় টাকা হয়, এই যে টাকা থেকে টাকা হয়, এটাও অপাদান। কিভাবে, আপনি 500 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনলেন, কিনে আমার কাছে বিক্রি করলেন 600 টাকায়, তাহলে আপনার দেখেন মূলধন হলো 500 টাকা, ওই জিনিসটার দাম 500 টাকা, আপনি 600 টাকা বিক্রি করছেন, এখানে লাভ আসলো কত টাকা, লাভ আসলো 100 টাকা আসছে না? এবার খেয়াল করে দেখেন, তার মানে এটাকে আপনি জন্ম নিতে পারেন যে 500 টাকা থেকে 100 টাকা জন্ম নিল। এখন দেখেন এই 100 টাকা কি আবার কি 500 টাকার ভিতরে দেওয়া সম্ভব? বলেন কখনো সম্ভব? 100 টাকাকে যদি আপনি আবার 500 টাকার ভিতরে যদি ঢুকিয়ে দিতে চান, এই 500 টাকা থেকে তো 100 টাকা লাভ আসলো নাকি? এই 100 টাকা লাভ কোত্থেকে আসছে? 500 টাকা থেকেই তো আসছে। এখন এই 100 টাকাকে আবার যদি 500 টাকার ভিতরে দিতে যান, সেটা কি 500 হবে নাকি 600 হবে? তার মানে বোঝা গেল যে যখন টাকা থেকে যখন টাকা হয়, সেই টাকাটাকে আবার কিন্তু টাকার ভিতর দেওয়া সম্ভব না, সম্পর্ক আজীবনের জন্য ত্যাগ করে ফেলছে, তাহলে এটা কি হয়ে যাবে, অপাদান হবে। পাপে বিরত হয়, এই যে পাপ থেকে বিরত হলেন, সম্পর্ক ত্যাগ করলেন না, তখনই তো বিরত, তার মানে এটা হবে অপাদান। দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, তাহলে দেশ থেকে কি হয়ে গেছে, পঙ্গপাল চলে গেছে, সম্পর্ক ত্যাগ করে চলে গেছে, তাই না? তাহলে এটা কি হয়ে যাবে, অপাদান হয়ে যাবে। এবার সর্বশেষ আমরা দেখব অধিকরণ কারক। দেখেন এবার দেখবো আমরা অধিকরণ কারক, একটু ভালো করে খেয়াল করে দেখেন। অধিকরণ কারক, অধিকরণ কারক বলতে এটা তো এখন আর বলার অপেক্ষা রাখে না, তাই না? সম্পর্ক অটুট থাকলে অধিকরণ, আবার যদি স্থান বোঝায়, সময় বোঝায়, সেই কর্মপদ দ্বারা এটাও কি হয়, অধিকরণই হয়ে যায়। যেমন আমরা যদি দেখি কাল সকালে এসো, একটু ওই যে আগের থিমটা একটু নিয়ে আসেন, বিভিন্নভাবে আমরা পড়ার চেষ্টা করব। কাল সকালে এসো, এই যে এসো এটা হলো ভার্ব, কে আসবে,
তুমি কাল সকালে এসো, তোমরা কাল সকালে এসো। দেখেন এই বাক্যে কে আসতো? তুমি বা তোমরা আসছে, তার মানে এই বাক্যে কোনো কর্তা নাই। কর্তা যেহেতু নাই তাহলে বাকি পদগুলোর নাম হলো কর্মপদ। দেখেন কর্মপদ, এখানে তো আর সম্পর্ক অটুট বোঝাচ্ছে না, আমরা দুইভাবে চিন্তা করি। কর্মপদ। এখন দেখেন এই সকাল, এই সকাল দ্বারা সময় বুঝাইছে না, তাহলে এটা কি হবে? অধিকরণ। আবার যদি কালের নিচে দাগ থাকতো, কালটাও কি? কালটা কি একটা সময় না? তাহলে কালের নিচে দাগ থাকলে এটাও কি হইতো? অধিকরণই হইতো। এটাও কি হইতো? অধিকরণই হইতো। তাহলে এটাও অধিকরণ করে, এটা অধিকরণ করে। কালের নিচে থাকলে অধিকরণের শূন্য, আর সকালে অধিকরণের সপ্তমী হবে। তো দেখবেন যে যেটা দ্বারা সময় বুঝায়, সময় যদি বুঝায়, কাল বা সময় বুঝায়, সেটার নাম হচ্ছে কালাধিকরণ, যদি ক্রিয়া সংঘটিত হওয়ার সময় যদি বুঝায়। এবার দেখেন পুকুরে মাছ আছে, এখানে ক্রিয়াপদ কোনটা আছে? এই থাকাটা হলো ক্রিয়াপদ। কর্তা আছে এই বাক্যে কিন্তু কর্তা নাই, তাহলে এখানে দেন পুকুর মাছ, এগুলো কি হবে? কর্মপদ হবে। এখন আপনি পুকুরের নিচে দাগ দেন, এই কর্মপদ দ্বারা স্থান বুঝাচ্ছে কিনা? যেহেতু স্থান বুঝাচ্ছে তাহলে এটা কি হবে? অধিকরণ হবে। আর যেহেতু আছে রে এ বিভক্তি, অধিকরণের সপ্তমী হবে। কিন্তু যদি মাছের নিচে দাগ থাকতো, খেয়াল করে দেখেন, যদি মাছের নিচে দাগ থাকতো তাহলে কি হতো বলেন? এটা কর্মকারক হইতো না, কর্মপদ হইতো না? পুকুরে মাছ আছে, মাছ দিয়ে কোনো হাতিয়ার বুঝায়, যন্ত্র বুঝায়, উপায় বুঝায়, মাধ্যম বুঝায়, সময় বুঝায়, কাল বুঝায়? কিছুই বুঝায় না। তাহলে মাছের নিচে দাগ থাকলে এটা হতো কর্মকারক। আমি কি বুঝাইতে পেরেছি আপনাদের? এবার দেখেন, তো যদি ক্রিয়া সংঘটিত হওয়ার স্থান বুঝায়, আধার মানে হলো স্থান, স্থান বা জায়গা বুঝায়, তাহলে এটার নাম হলো আধারাধিকরণ। আর যদি তাহলে ক্রিয়া সংঘটিত হওয়ার সময় বুঝাইলে কালাধিকরণ, স্থান বুঝাইলে আধারাধিকরণ। আর যদি স্থান বা সময় যদি না বুঝায়, স্থানও বুঝায় না, সময়ও যদি বুঝায় না, যদি কি করে? না বুঝায়, স্থান বা সময় যদি একটাও যদি না বুঝায়, বুঝায় না বুঝায় এরকম, তখন কি হয়ে যাবে? হ্যাঁ, ঐকদেশিক, যে এটা তো আছেই। তো খেয়াল করে দেখেন, যেমন হচ্ছে পুকুরে মাছ আছে, ঐকদেশিক অধিকরণ যেটা আছে, আধারাধিকরণ যেটা, এটা বুঝাচ্ছি। এবার খেয়াল করে দেখেন, যেমন আমি যদি বলি, এখানে দেখেন সূর্যোদয় অন্ধকার দূরভূত হয়, দেখেন তো দেখি, সূর্যোদয় বলতে এটা কি কোনো নির্দিষ্ট টাইম আছে, নির্দিষ্ট সময় আছে? যেমন সকাল, সকাল কাকে বলা হয়? যখন সূর্যোদয় ঘটে, সূর্য উদয় হওয়ার পর থেকে দুপুর 12টার আগ পর্যন্ত, 11:59 পর্যন্ত, এটা হলো সকাল। 12টা থেকে 3টা এটা হলো দুপুর। 3টা থেকে শুরু হয় বিকেল, যখন সূর্য ডুবে যায়, ডুবে যাওয়ার আগ মুহূর্তে, যখন সূর্য ডুবে যায়, এই সূর্য ডুবা থেকে গোধূলি পর্যন্ত, এটাকে বলা হয় সন্ধ্যা। গোধূলি কেটে গেলে হয়ে যায় রাত। এগুলো নির্দিষ্ট একটা টাইম। রবিবার, শনিবার, এগুলো নির্দিষ্ট টাইম। 5 তারিখ, 10 তারিখ, এগুলো নির্দিষ্ট টাইম। যদি বলে সূর্যোদয়, সূর্যোদয় দ্বারা কি কোনো নির্দিষ্ট টাইম বুঝায়, নাকি কোনো স্থান বুঝায়? সূর্য কি কোনো স্থান থেকে উঠে? কখনো না। সূর্য কি কোনো একটা জায়গার ভিতর দিয়ে উঠে? এটা তো মহাশূন্যে আছে। তাহলে দেখা যায় যে এখানে সূর্যোদয় দ্বারা সময়ও বুঝায় না, স্থানও বুঝায় না। যদি সময় এবং স্থান কোনোটাই না বুঝায়, তখন ওই জিনিসটার নাম হয়ে যায় কি? আভাবাধিকরণ, তাই না? যেমন দেখেন, দূরভীত হওয়াটা হলো ক্রিয়াপদ। এবার দেখেন, এই যে অন্ধকার এবং সূর্যোদয়, এই দুটা কি কর্মপদ হবে? তো সূর্যোদয় দ্বারা যেহেতু স্থানও বুঝে না, সময়ও বুঝে না, আবার স্থান বা সময়ের মতোই একটা কিছু, তাহলে এটা কি হয়ে যাবে? অধিকরণ না ভাবাধিকরণ। আর যদি অন্ধকারের নিচে দাগ থাকতো, দূরভীত হওয়া, অন্ধকার, তাই না? তাহলে এটা কি হতো বলেন তো দেখি, কোন কারক হবে? একটু কমেন্টস করেন। এখন দেখেন, যেমন আমি যদি বলি পুকুরে পানি আছে, পুকুরে কি আছে? পানি আছে, পুকুরের নিচে দাগ। আবার যদি বলি যে পুকুরে মাছ আছে, পুকুরে কি আছে? মাছ আছে, এই যে পুকুরের নিচে দাগ। পুকুরে পানি আছে, বলেন তো এই যে একটা পুকুর, পুকুরে কি পানি কি ছিটায় ছিটায় থাকে নাকি পুরা জায়গা জুড়ে থাকে? যেহেতু পানি পুরো পুকুর জুড়ে থাকে, যদি কোনো জায়গা জুড়ে যদি কোনো জিনিস থাকে, তাহলে সেটা না হয়ে যায় অধিকরণ বা আধারাধিকরণ যেটা। আর যদি বলে পুকুরে মাছ আছে, মাছ কি পুরো পুকুর জুড়ে থাকে নাকি ছড়াই ছিটে থাকে? পুকুরে শৈবাল আছে, পুকুরে শৈবাল কি ছড়াই ছিটে থাকে না? ছড়াই ছিটে থাকে। মাথায় উকুন আছে, উকুন কি পুরো মাথা জুড়ে থাকে? না, উকুন থাকে মাথায়, ছড়াই ছিটে থাকে। তো দেখা যায় যে কোনো স্থানে যদি কোনো জিনিস যদি ছড়িয়ে ছিটিয়ে যদি থাকে, তখন ওই স্থানটা নাম হয়ে যায় ঐকদেশিক আধারাধিকরণ। তখন এই যেহেতু পুকুরে মাছ আছে, যেহেতু পুকুরে মাছটা ছড়াই ছিটে থাকে, তখন পুকুরটাকে বলা হবে স্পেসিফিক ভাবে ঐকদেশিক আধারাধিকরণ। বোঝা গেছে? এই হলো পার্থক্য। এবার দেখেন, অন্ধকার দূরভীত হয়, তাই না? অন্ধকার, আচ্ছা দেখা যাক, উত্তর করেন দেখি। এবার বেশ কিছু প্রশ্ন আমরা চর্চা করব, একটু উত্তরগুলো করবেন। ডাক্তার ডাকো কোন কারকে কোন বিভক্তি? কোনটি সঠিক উত্তর হবে? দেখা যাক। ডাক্তার ডাকো কোন কারকে কোন বিভক্তি? ডাক্তার ডাকো কোন কারকে কোন বিভক্তি? একটু উত্তর করবেন। ডাক্তার ডাকো কর্তৃকারকে শূন্য বিভক্তি হবে। এই যে এতক্ষণ যা শিখলেন সেটা একটা বাস্তব প্রয়োগ করেন।
কর্তৃকারকের শূন্য, কর্মকারকের শূন্য, করণকারকের শূন্য, নাকি কোনোটিই নয়? কোনটি উত্তর হবে? তাহলে দেখা যাক, ডাক্তার ডাকো, ডাকাটা হলো ভার্ব, কে ডাকবে? তুমি ডাকো, তাহলে কর্তা তো নাই, তাহলে এটা কি হবে? কর্মপদ হবে। এই কর্মপদরা স্থান সময় কিছুই বোঝে না, তাহলে এটা কি হবে? কর্মকারক হবে। কর্মকারকে কোন বিভক্তি হবে? ডাক্তার, শূন্য বিভক্তি হবে। এই র কিন্তু অতিরিক্ত র না, কি হবে? কর্মকারকে শূন্য বিভক্তি হবে। এবার দেখেন পরবর্তী প্রশ্ন, বাবা বাড়ি নাই। এইগুলো কিন্তু নিবন্ধন পরীক্ষা আসা, বিগত সালে নিবন্ধন পরীক্ষা আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু আসার মতো প্রশ্ন, রিপিট হওয়ার মতো প্রশ্ন। যেমন দেখেন, বাবা বাড়ি নাই, কি নাই? বাবা, বাবা বাড়ি নেই। এখানে বাড়িটা কোন কারক বলেন? আর বাবাটা কি? বাবা নিচে দাগ থাকলে তো এটা কি হতো? কর্তা কারক, কর্তৃকারক হইতো না, কর্তায় শূন্য হইতো। আর বাড়ি যদি থাকে তাহলে বাড়িটা কি হবে বলেন? হ্যাঁ, অধিকরণ কারক হবে, তাই না? বাবা বাড়ি নাই, এই বাড়ি দ্বারা স্থান বোঝাচ্ছে, তাই না? এই নাটা হলো ভার্ব, বাবা হলো সাবজেক্ট, কর্তা, তাহলে বাড়িটা কি হবে? কর্ম, এই কর্ম দ্বারা স্থান বোঝাচ্ছে, তাহলে কি হবে? এটা অধিকরণ হবে না? অধিকরণে শূন্য বিভক্তি। এবার দেখেন, কোনটি সম্প্রদান কারকের চতুর্থী বিভক্তির উদাহরণ? সম্প্রদান কারকের চতুর্থী বিভক্তির উদাহরণ কোনটা বলেন? একটু উত্তর করার চেষ্টা করবেন। সম্প্রদান কারকের চতুর্থী বিভক্তি কোনটা? কোথায় চতুর্থী বিভক্তির প্রয়োগ ঘটেছে সম্প্রদান কারকে? আচ্ছা, দেখা যাক, তাই না? এখন দেখেন, তাহলে ভিক্ষুককে ভিক্ষা দাও, দেখেন ভিক্ষা দাও দাঁড়ে, তাহলে দেখেন এখানে কি চতুর্থী বিভক্তির কোনো চিহ্ন আছে? দেখেন ভিক্ষা দাও দাঁড়ে, এ আছে একটা, আর কিছু নাই। ভিক্ষা দাও ভিক্ষুককে, কে একটা আছে, তাই না? ভিক্ষা দাও দরিদ্রকে। এবার দেন ভিক্ষুককে ভিক্ষা দাও, আর কোনোটিই নয়। তো এখানে বৈশিষ্ট্যগত কারণে কোনটা হবে? গ নাম্বার হবে না? ভিক্ষুককে ভিক্ষা দাও। দেখেন এখন এটা কি চতুর্থী বিভক্তি কিনা? এই কের জায়গায় জন্য বসান, ভিক্ষুককে ভিক্ষা দাও আর ভিক্ষুকের জন্য ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও আর ভিক্ষুকের জন্য ভিক্ষা দাও, একই কথা না? একই কথা, তাহলে এইটা হবে কি? চতুর্থী বিভক্তি হবে। এরপর দেখেন পরবর্তীতে, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, এখানে রাঘব কোন শব্দটি কোন কারক বলেন দেখি? আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, যখন ভয় অর্থ থাকবে, যখন ভয় অর্থ থাকবে, বাক্যের ভিতরে ভয় শব্দটা থাক অথবা ভয় বুঝাক, এটা কিন্তু অপাদান হয়ে যায়। ভয়ের কথা থাকলেই অপাদান, কোনো কথা নেই। ভয়ের কথা থাকলে কি হয়? অপাদান হয়ে যায়, তাই না? এবার দেখেন, তাহলে এখানে রাঘবটা যেহেতু আছে, যে আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, যেহেতু এখানে ভয়ের অর্থটা আছে, মনে রাখবেন অপাদান কারক এমন একটা জিনিস, অপাদান কারক কি এমন একটা জিনিস, যার নিচে দাগ থাক না কেন, অর্থ যদি মিলে যায় তাহলে অপাদান হয়ে যায়, তাহলে এটা কি হবে? অপাদান কারক হবে। রাঘবে, এ বিভক্তি আছে, তাহলে অপাদান কারকে কি হবে? সপ্তমী বিভক্তি হবে না কি কি হবে বলেন দেখি? বলেন, অপাদান কারকে সপ্তমী বিভক্তি হবে। এরপর দেখেন, ব্যায়ামে শরীর ভালো থাকে, দেখেন ব্যায়ামে শরীর ভালো থাকে, এটা এটা এই বাক্যে যে ব্যায়ামে শব্দটা কোন কারকে কোন বিভক্তি? কোন কারকে কোন বিভক্তি বলেন দেখি? ব্যায়ামে শরীর ভালো থাকে, ব্যায়ামে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? একটু উত্তর করবেন। ব্যায়ামে শরীর ভালো থাকে, খেয়াল করে দেখেন, এই যে শরীর যে ভালো থাকে, এই যে ভালো যে থাকলো, এই ভালো থাকে, শরীরটা যে ভালো থাকে, তাহলে দেখেন ভালো থাকা এটা হলো ভার্ব, কর্তা তো এখানে নাই, কর্তা কি আছে? কর্তা নাই, তাহলে বাকিটা কি হবে? কর্মপদ হবে না? কর্মপদ হবে না? কর্মপদ হবে। শরীরের নিচে দাগ থাকলে শরীর কি হাতিয়ার যন্ত্র মাধ্যম কিছুই না, তাহলে এটা শুধু কর্মকারক হইতো। কিন্তু ব্যায়াম শব্দটা দেখেন, ব্যায়ামটা কি শরীর ভালো থাকার একটা উপায় কিনা, তাহলে এটা কি হবে? করণ হবে না? করণ হবে। এই তো বুঝতে পেরেছেন, তাহলে এটা কি হবে? করণ। ব্যায়ামে, এ বিভক্তি আছে সপ্তমী বিভক্তি। তিলে তৈল আছে, তিলে তেল আছে, এখানে তিলে কোন কারকে কোন বিভক্তি বলেন? তিলে তেল আছে, এটা তিলেটা কোন কারকে কোন বিভক্তি হবে? একটু উত্তর করেন। তিলে তৈল আছে, একটু উত্তর করবেন। তিলে তৈল আছে, আচ্ছা দেখা যাক, তাহলে কি হবে? তিলে তৈল আছে, তার মানে কি? তিলের ভিতর তেলটা এখনো আছে, সম্পর্ক অটুট আছে, অধিকরণ হবে না? অধিকরণ কারকে কি হবে? সপ্তমী বিভক্তি হবে। তিলে, এ বিভক্তি যেহেতু আছে, তিলে তৈল আছে, কি হবে? অধিকরণে সপ্তমী বিভক্তি হবে। পুকুরে মাছ আছে, এখানে পুকুর কোন কারক বলেন? পুকুরে মাছ আছে, এই যে পুকুর, পুকুর যেটা আছে, পুকুরে যে মাছ আছে, এই যে পুকুরে মাছ আছে, পুকুর কোন কারক? কর্মকারক, অপাদান কারক, সম্প্রদান কারক, নাকি অধিকরণ কারক? কোন কারক হবে? পুকুরে মাছ আছে, বলেন দেখি পুকুর দ্বারা কি বুঝাইছে? মাছ আছে, আছে আছে থাকাটা কি এখানে ক্রিয়াপদ। এখানে দেখেন পুকুর যেহেতু এখানে কি বুঝাইছে? একটা স্থান বুঝিয়েছে, তাহলে এটা কি হবে?
কোন কারক হবে বলেন? তাহলে এটা কোন কারক হবে? অধিকরণ কারক হবে না? পুকুরে মাছ আছে, এখানে পুকুরটা হবে কি কারক? অধিকরণ কারক। এবার দেখেন রাজায় রাজায় যুদ্ধ হয়, দেখেন রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলুক হগরার প্রাণ যায়। এখানে দেখেন রাজায় রাজায় কোন কারকে কোন বিভক্তি? মনে রাখবেন যখন একই কাজ দুইজন কর্তা করে পরস্পর করে, মনে রাখবেন যে একই কাজ দুইজন কর্তা পরস্পর করে, একে অন্যের সাথে মিলিয়ে করে, পরস্পর করে, আলাদা আলাদা করলে কিন্তু হবে না, পরস্পর করলে, তাই না? পরস্পর করলে, যখন একই কাজ দুইজন কর্তা পরস্পর করলে সেটাকে বলা হয় ব্যতিহার। আপনারা ব্যতিহার বহুব্রীহি পড়ছেন কিনা? যেমন দেখেন এই যে দেখেন ব্যতিহার বহুব্রীহি, কান কান, কান এবং কান, তাই না? এবার যদি আপনি বলেন যে কানা কানি, তার মানে কি কানে কানে যে কথা, কানে কানে যে কথা কমপক্ষে কয়জন কর্তা লাগে? দুইজন লাগে না? দুইজন ব্যক্তি তো কানাকানি হয়, একজনে তো হয় না, কমপক্ষে দুইজন লাগে, সর্বনিম্ন হলেও দুইজন লাগে। তো এখানে দেখেন যে যুদ্ধ যে করতেছে, এখানে যে যুদ্ধ যে করতেছে, যুদ্ধ হয়, এই যে যুদ্ধ যে হচ্ছে কে করতেছে? রাজায় রাজায়, মানে একজন রাজা থেকে সাথে আরেকজন রাজা, দুজন পরস্পর বিরুদ্ধে যুদ্ধ করতেছে, তাহলে এটা কি হবে? ব্যতিহার কর্তা হবে। কি হবে? ব্যতিহার কর্তা। তো প্রিয় চাকরি প্রত্যাশী বৃন্দ, এনটিআরসি প্রতিষ্ঠান প্রধান যারা আছেন, আপনাদের পরিচিত যারা এনটিআরসি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত আছেন, হ্যাঁ, তাদেরকে আপনারা জানাই দিতে পারেন এনটিআরসি প্রতিষ্ঠান প্রধানে 60% ছাড়ে মাত্র 2000 টাকায় এখানে যুক্ত হতে পারবেন। আর এছাড়াও যেহেতু নিবন্ধন সামনে, শিক্ষক নিবন্ধনের জন্য জেনারেল প্রিলিটা প্রস্তুতি নেওয়াটা অত্যন্ত জরুরি। আপনারা 60% ছাড়ে মাত্র 2000 টাকায় আপনারা যুক্ত হতে পারবেন। এটা শুধু ঈদের দিন পর্যন্ত থাকবে। আজকে হলো 18 তারিখ, এটা ঈদের দিন পর্যন্ত থাকবে, বুঝতে পেরেছেন? ঈদের দিন পর্যন্ত, মানে ঈদের দিন পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে। এর মধ্যে আপনারা যারা যুক্ত হয়ে নিতে পারেন এবং প্রস্তুতিটা নিয়ে নিতে পারেন। কারণ প্রস্তুতি যদি আপনি এখন থেকে গুছিয়ে না নেন, পরবর্তীতে সাবজেক্টিভ প্রস্তুতি কিন্তু নিতে হবে। এছাড়াও আমাদের অন্যান্য যে চলমান ব্যাচগুলো আছে, বিশেষ করে 51 BCS, 52 BCS, তারপর হচ্ছে এনটিআরসি প্রিলিগোল্ড লাইভ ব্যাচ 11 থেকে 20, আপনারা দেখতেছেন যে 11 থেকে 20 গ্রেডে চাকরি পরীক্ষা যে কি পরিমাণ সার্কুলার হচ্ছে, অবাক করার মতো বিষয়। প্রচুর পরিমাণে সার্কুলার হচ্ছে 11 থেকে 20 গ্রেডে, মানে ধারণার বাইরে কিন্তু সার্কুলার হচ্ছে, বুঝতে পেরেছেন? ধারণার বাইরেই সার্কুলারগুলো কিন্তু হচ্ছে। এবার দেখেন, তারপর যে দেখেন ব্যাংক জব, তাই না? এবার দেখেন এই যে দেখেন ব্যাংক জব, কম্বাইন্ড ব্যাংক জব যে গোল্ড লাইভ ব্যাচ, এখানে আপনারা যুক্ত হতে পারেন। প্রাইমারি যারা হেডমাস্টার টার্গেট 80+ লাইভ ব্যাচ, এখানে আপনারা যুক্ত হতে পারেন। এনটিআরসি প্রতিষ্ঠান প্রধান যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আছেন, তারা এখানে যুক্ত হতে পারেন। এছাড়া 19তম এনটিআরসি বিষয়ভিত্তিক লাইভ ব্যাচ, বিষয়ভিত্তিক বলতে যেটা বোঝায়, আমরা দেখেছি যে এখানে অনেকগুলো বিষয় আছে। স্কুল এবং কলেজ পর্যায়ে প্রায় 40টার মতো সাবজেক্ট আমাদের বিদ্যাবাড়িতে আছে, বাংলা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, সমাজ কল্যাণ, সমাজকর্ম, গণিত, হ্যাঁ, তারপর হচ্ছে আরবি প্রভাষক, সহকারী মৌলভী। এরপর দেখা যায় কি স্কুল, এটা হলো কি আচ্ছা, ঈদের ছুটিতেও কি প্রতিদিন ক্লাস হবে? হ্যাঁ, ইনশাল্লাহ হবে না কেন? অবশ্যই হবে। তাহলে ঈদের দিনও আপনারা পড়াশোনা করবেন, একটা তো চাকরি তো পাইতে হবে নাকি? এখন যদি এভাবে যদি জীবন কেটে যায়, ঈদের আনন্দে যদি আমি নিজেকে কি করি, মানে ঈদের আনন্দে একদম গা ভাসিয়ে দিই, গড্ডলিকা প্রবাহে যদি গা ভাসিয়ে দিয়ে যদি চলি, তাহলে তো হবে না। অবশ্যই একটা তো চাকরি দরকার। ঈদের আনন্দটাকে উৎসর্গ করে একটা চাকরি আগে পান, তারপর দেখা যাবে ঈদের আনন্দ আপনি রিল্যাক্সে করতে পারবেন, তখন ভালো লাগবে, অনেকে অনেক কিছু দিতে পারবেন, তাই না? আগে চাকরি দরকার, তারপর ঈদের আনন্দ করেন। এবার দেখা যায় এখানে আপনার মাত্র 1600 টাকা যে কোনো সাবজেক্টিভ বেসে স্কুল এবং কলেজ পর্যায়ে আপনি যুক্ত হতে পারবেন, যে কোনো সাবজেক্টে। এছাড়া মানে যে সাবজেক্টগুলোতে এখানে মানে ব্যাচ আছে আর কি। এছাড়া সামাজিক বিজ্ঞান যেটা আছে, স্কুল পর্যায়ে যেটা সামাজিক বিজ্ঞান, এখানে ভর্তি হতে পারবেন মাত্র 2200 টাকায়। ঠিক আছে, মাত্র 2200 টাকায় যুক্ত হতে পারবেন। ঈদের পরে কিন্তু এটার কিন্তু মূল্যটা বেড়ে যাবে আর কি। সাবজেক্টিভ বই কবে বের হয়? ঈদের পর তো অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। আমাদের অনেকগুলো সাবজেক্টিভ বইয়ের কাজ শেষ হয়ে গেছে, তো ঈদের সময় হয়তো বা বইটা আসলে ছাপাখানা, আপনারা তো বুঝতে পারতেছেন যে প্রেস বন্ধ, সবকিছুই বন্ধ, যার কারণে হয়তো ঈদের আগে আপনারা পারি, ঈদের আগে পরে তো অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, অ্যাডমিট হতে চাই নিবন্ধন কলেজ পর্যায়ে, হ্যাঁ, আপনি অবশ্যই যুক্ত হতে পারেন, আপনার সাথে যোগাযোগ করবে। এবং আমাদের কিভাবে আপনি যুক্ত হতে পারেন, আপনি নিজেও হতে পারবেন। এছাড়া স্কুল পর্যায়ে 2 যেটা আছে, জুনিয়র শিক্ষক যেটা, এখানে আপনি মাত্র 1800 টাকা যুক্ত হতে পারবেন। তাহলে স্কুল কলেজের অন্যান্য সাবজেক্টে আপনি 1600 টাকায় যুক্ত হতে পারবেন সাবজেক্টিভ ব্যাচে। আর স্কুল পর্যায়ে যেটা সামাজিক বিজ্ঞান, এখানে যেহেতু অনেকগুলো সাবজেক্ট, ক্লাসের সংখ্যা অনেক বেশি, এখানে 2200 টাকায়। এবং স্কুল 2 পর্যায়ে যেহেতু এখানে বাংলা এবং ইংরেজি, এখানেও বেশ কিছু ক্লাসের সংখ্যা অন্যান্য সাবজেক্ট থেকে বেশি, এখানে আপনি 1800 টাকায় যুক্ত হতে পারবেন। এখন দেখেন এই যে জেনারেল যে ব্যাচটা যে আছে, এই যে সাবজেক্টিভ যেটা, যে জেনারেল যে ব্যাচটা আছে, এনটিআরসি প্রি গোল্ড লাইভ ব্যাচ যেটা 5, জেনারেল যেটা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, 3টা গিফট এখানে পাবেন। একটা গিফট হচ্ছে যে 10ম থেকে
50তম বিসিএস এর যে প্রশ্নগুলো আছে না, বিসিএস এর যে প্রশ্নগুলো, সেই বিসিএস প্রশ্নের উপরে আপনাদের রেকর্ড কোর্স আছে, একটা রেকর্ড কোর্স দেওয়া আছে, মানে প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহকারে আপনাদের করা আছে। ওই ক্লাসগুলো আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে। এছাড়াও আপনি এই নিবন্ধনে যখনই ভর্তি হবেন, নিবন্ধনে এই ব্যাচের সাথে একটা রেকর্ড কোর্স দেওয়া হবে এই নিবন্ধনের উপরে, যাতে করে আপনি ক্লাস করার আগে এই ক্লাসগুলো দেখে দেখে আপনি একটা ধারণা নিতে পারেন, ক্লাসে যাওয়ার পর যেন আপনার সেই ধারণাটা পূর্ণাঙ্গতা লাভ করে, এরপর যেটা আছে পূর্ণাঙ্গ হয়ে যায়। এরপর দেখেন, এছাড়াও আপনাদের এক্সাম ব্যাচ একটা ফ্রি দেওয়া আছে, শুধু পরীক্ষায় দিলে পড়লেই তো হবে না, এক্সাম তো দিতে হবে। এক্সাম ব্যাচটাও আপনাদেরকে দেওয়া আছে, আপনারা নিয়মিত এক্সাম দিতে পারবেন এই ব্যাচের মাধ্যমে। ঠিক আছে, এবার দেখেন এই যে তথ্যগুলো যে আছে, আপনারা যে আমাদের যে হটলাইন নাম্বার আছে এই নম্বরটিতেও যোগাযোগ করতে পারেন, 09644433300, এই নম্বরটিতে যোগাযোগ করে আপনারা ভর্তি সংক্রান্ত তথ্য বা যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য আপনারা এখান থেকে নিতে পারেন। শুধু তাই নয়, অথবা আপনারা ভিজিট করতে পারেন www.বিদ্যাবাড়ি.com, আমাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু নিয়মিত প্রতিদিন যত সার্কুলার, প্রত্যেকটা সার্কুলার কিন্তু এর ভিতরে পাবেন, বাইরে থেকে আর খুঁজতে হবে না যে চলমান কি কি সার্কুলার আছে, এখান থেকে আপনারা নিতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজের সাথে নিয়মিত যুক্ত থাকবেন যারা এখানে আছেন। আমাদের বিদ্যাবাড়ি ফেসবুক পেজ হলো বিদ্যাবাড়ি, এটার সাথে যুক্ত থাকলে নিয়মিত চাকরির যে তথ্যগুলো সেগুলো আপনারা পাবেন। এছাড়াও দেখেন যে আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে, ইউটিউব বিদ্যাবাড়ি, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা নিয়মিত, বিশেষ করে সাম্প্রতিক যে আপডেট, সাপ্তাহিক কিন্তু আমাদের বুলেটিন যায়, প্রত্যেক সপ্তাহে একটা করে আপডেট বুলেটিন যাবে, অর্থাৎ সাধারণ জ্ঞান যেগুলো পরীক্ষায় সচরাচর আসে এগুলো নিয়ে আমরা আপডেট বুলেটিন দিয়ে থাকি। এটা অবশ্যই বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের সাথে আপনারা অবশ্যই যুক্ত থাকবেন। তো আজকে আপনাদের এই কারক সম্পর্কে যে সংক্ষিপ্ত আলোচনাটুকু করেছি, এটা আসলে আপনাদের কেমন লেগেছে? এই যে কারক সম্পর্কে আপনাদের সংক্ষেপে, মানে এক কারক তো হচ্ছে অনেক বড় একটা পার্ট, তারপর আমি চেষ্টা করেছি অল্প সময়ের ভিতরে 6টা কারক সম্পর্কে সংক্ষেপে একটু বিস্তারিত ধারণা দেওয়ার জন্য, সংক্ষেপে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো এই যে কারকের ক্লাসটা যারা করলেন তাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর একটা বিষয় হচ্ছে যে আর হয়তো বা 1 দিন বা 2 দিন পরেই কিন্তু আপনাদের মানে ঈদ উদযাপন হচ্ছে, তো সবার ঈদটা যেন ভালোভাবে কাটে। বিশেষ করে মানে যারা খুবই অসহায়ত্বের মধ্যে কাটাচ্ছেন, বিশেষ করে দেখা যায় চাকরি নাই, বেকার অবস্থায় আছেন, তাদের জন্য অবশ্যই দোয়া থাকবে বিদ্যাবাড়ির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, এবং যাতে করে তাদের আগামী ঈদ আসতে আসতে যেন আপনাদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা আল্লাহ যেন করে দেয়, তাই না? আগামী ঈদ আসতে আসতে যেন আপনাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা যেন হয়ে যায়, এবং আগামী ঈদটা যেন আজকে এই যে লাইভের মাধ্যমে, মানে আগামী ঈদের দিন যেন বা ঈদের আগে যেন আপনারা এরকম লাইভে এসে বলতে পারেন যে আমার একটা চাকরি হয়ে গেছে। এই যে আনন্দটা, এই আনন্দটা আপনি নিজের জীবনে প্রতিফলন ঘটাবেন এবং আপনার পরিবার পরিজন সবাইকে সাথে নিয়ে যে একটা ঈদের যে আনন্দ, সেই আনন্দটা যেন আপনারা উপভোগ করতে পারেন। তো সবার জন্য মঙ্গল কামনা করে আজকের যে একটা বিষয় যে মানে আমাদের যে চাকরি যে পড়াশোনা, সেই চাকরি পড়াশোনার জন্য আমরা ঠিকঠাকভাবে করতে পারি, পাশাপাশি আমাদের যে ঈদের যে কার্যাবলীগুলো আছে, যতই আমাদের পড়াশোনা থাক না কেন তারপরে কিন্তু বাড়তি কিছু কার্যাবলীগুলো আছে, এই কাজগুলোর জন্য আমরা সাবলীলভাবে সুন্দরভাবে করতে পারি। আর বিশেষ করে যারা ঢাকার বাইরে যাচ্ছেন এখনও, তাদেরকে বলবো যে আপনারা নিরাপদে যাবেন। অবশ্যই নিজের নিরাপত্তাটা আগে, সবসময় নিজের নিরাপত্তার দিকে খেয়াল রাখবেন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। আর যখন যারা চলে গেছেন, যারা যখন ঢাকায় যখন আসবেন, অবশ্যই নিরাপত্তার মাধ্যমে নিরাপদে যেন ঢাকায় আসতে পারেন, বা যে যে কর্মস্থলে থাকেন বা যে কোনো জায়গায় যেখানেই থাকেন না কেন, তারা যেন নিরাপদে যেন যেতে পারেন। তো সবার জন্য শুভকামনা রইল, সবাইকে আগাম ঈদ মোবারক জানিয়ে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে নিয়মিত, যতই ঈদ হোক না কেন অবশ্যই আপনাদের সাথে নিয়মিত আমরা থাকবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।